আচ্ছা, সবাই আমায় দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস তো? যে কেউ একজন, পূজা, রিম্পা, আয়মান, সবাই? হ্যাঁ স্যার। ওকে, আমিও তোদের দেখতে চাই একদম সামনাসামনি, ঠিক আছে না? বাপরে, প্রচুর আসলে আমি এই সবাইকে অ্যাডমিট করছি, তো এই জন্য একটু টাইম লাগছে। তো আজ তোদেরকেও আমি সামনাসামনি সবাইকে দেখতে পাবো। তো তোরাও সবাই ভিডিও অনই করে নে, কোনো অসুবিধা নেই। আমি আসলে অ্যাডমিট করছি সবাইকে, ওই জন্য সবাই আস্তে আস্তে জয়েন হচ্ছে। যাই হোক, তো আমি জানি অনেকের প্রচুর চিন্তা, টেনশন, অনেক কিছু রয়েছে। আমি সেই জন্যই আজকে ডিসিশন নিলাম যে না, ঠিক আছে, সবার সাথে একবার আমার দেখা হওয়া খুব দরকার। এরপর ঋতিকা ম্যাম, সুভাষিস স্যার, ওদের সাথেও তোদের দেখা হবে, ঠিক আছে? তো এবার বল যে, আচ্ছা সবাই আছে, কোনো অসুবিধা নেই এখানে? ওরে বাপরে, আমি এক এক করে সবাইকে অ্যাডমিট করতে করতেই প্রচুর টাইম। কোনো চিন্তা নেই, আমি টাইম নিয়েই এসেছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এনিওয়েজ, আচ্ছা, মনেশ্বরী খাতুন কিছু বলতে চাইছে, হাত তুলেছে, বল। একটু ভিডিও অন করে বল, তোদেরকেও আমি দেখি। আমাকে দেখ, তোরা তো এমনিও ইউটিউবে দেখিস আমায়, আমি তো তোদের দেখার জন্যই ইয়ে করলাম। তো সবাই মানে ভিডিও অন করেন, নাহলে গল্প হবে কি করে? বল বল, কি বলছিস বল, তুই হাত তুলেছিস, বল। মনেশ্বরী খাতুন, বল কি বলছিস? হাত তুলেছিস না হাত উঠে গেছে? স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, সবাই একটু ক্যামেরাটা অন করে নে, সবাই একটু ক্যামেরাটা অন করে নে, চট করে সবাই একটু ক্যামেরাটা অন করে নে। আমি টাইম নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। চট করে একটু ক্যামেরাটা অন করে নে সবাই। লাভলি লাভলি। হ্যালো স্যার। হ্যালো হ্যালো হ্যালো, স্যার কি ভালো খবর আছেন? বল? হ্যাঁ 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 স্যার ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তোরা কেমন আছিস বল? আচ্ছা, মেঘনা অন করেছে, বাকিরা অন কর তাড়াতাড়ি, আগে ক্যামেরা অন কর। আমি করতে পারবো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, এই তো ঠিক আছে। এমনি জাস্ট সামনে একটা ইয়ে করে নে, ধরে ওই টেবিল বা কিছুর ওপর একটা রেখে নে, মানে যাতে জাস্ট মুখটা দেখা যায়, নইলে ওরকম ভাবে সেই ইউটিউবের মতো হয়ে যাবে। আমি চাইছি না ইউটিউবের মতো হোক ব্যাপারটা, একদম সামনাসামনি লাইভ হোক, ওই জন্য, নাথিং এলস, ঠিক আছে? তো সবাই একটু এই যে আয়মান যেমন করেছে না, এই আয়মানের মতো করে নে না, তাহলেই হয়ে যাবে। ওটাই আমি বলছি আর কি। মানে নাহলে ইউটিউবের মতো হয়ে যাবে, আর গুগল মিটের কোনো লাভ হবে না, মানে সেই ইয়েটা হবে না। অনন্যা, বল কি বলছিস, হাত তুলেছিস, বল অনন্যা, বল কি বলছিস। দাঁড়া, আরো অনেকে অ্যাডমিট করতে হবে, আরো অনেকে চলে এসছে, হাতে প্রচুর টাইম আমাদের, কোনো অসুবিধা নেই, কথা বলবো, ইয়ে করবো, সবাই চলে আসছে আস্তে আস্তে। হ্যাঁ অনন্যা, বল, কিছু বলবি, হাত তুলেছিস? স্যার আমার একটা কথা আছে। বল। স্যার বলছি কি, এই যে ওবিসি কেসটা নিয়ে যে একটা ঝামেলা হচ্ছে না, এবার ওবিসি দিক থেকে এটা গেছে। আগের দিন আপনার ভিডিওটা দেখলাম স্যার, এখানে যদি 7% রিজার্ভেশনই থাকে তাও কি স্যার চেঞ্জ করতে হবে কার? আমি বলছি ব্যাপারটা হয়েছে কি, এখনো যেটা বলছে ওরা, মানে এটা একদম তোর মানে বিডিও অফিসে অনেকে গেছেন, তাদের থেকে আমি মানে জেনে, মানে তার বলছি আর কি তোদের, যে ওখানে বিডিও অফিসে একটা ওরা সেকশন করে রেখেছে বিসিডাব্লিউ বলে, আমি দেখবি ভিডিওতেও বলেছি, ঠিক আছে? তো ওদের কাছে গেলে তোরা এগুলো আরো ভালো জানতে পারবি। আমি যেটুকুনি, যা আপাতত এখনো কিন্তু এটার কোনো ক্ল্যারিটি নেই কারোর কাছেই, তো যেটুকুনি যা ক্ল্যারিটি আছে সেটা হচ্ছে এরকম, কি যে ধর সাপোজ তোরা যে
2010-এর আগে, এবার 2010-এর আগে মানে আমি 2010-এর আগে রেজিস্ট্রেশন করেছি, 2010-এর পরে আমি সেটা কিচ্ছু বলছি না। 2010-এর আগে তোদের যে কাস্টটা আছে, দেখবি আমি একটা লিস্টও দেখিয়েছি তোদেরকে, ওই লিস্টের মধ্যে দেখবি 2010-এর আগের লিস্ট এবং 2010-এর পরের লিস্ট, তোর যে ওবিসি সার্টিফিকেট, সেই ওবিসি সার্টিফিকেট একটা নাম্বার আছে, সেই নাম্বারটা দিয়েও তোরা ইয়ে করতে পারবি। এক সেকেন্ড, হ্যাঁ অ্যাডমিট আবার সবাই, হ্যাঁ। তো ওই ওখান থেকেও তোরা ইয়ে করতে পারবি, দেখতে পারবি নিজেদের ওই নাম্বারটা দিয়ে। আমি দুজন মানে অনেকে আমাকে ওবিসি তার সার্টিফিকেট নাম্বার পাঠিয়েছে, আমি নাম্বারটা দিয়েও একটা ভিডিও, নাম্বারগুলো দিয়েও আমি ভিডিও করে দেবো। তো ওই সেই সময় যে 64টা কাস্ট আছে সেইগুলো যদি হয়, তাদের ওবিসি এ থেকে বি, বা হয়তো এ আছে বি তে হয়েছে, বা এ তে ছিল এতেই আছে, তাও তাদেরকে বলছে যে একটা যে দুটো অপশন বলেছিলাম, কি কি অপশন বলেছিলাম বল দেখি। একটা হচ্ছে বলেছিলাম রি ইস্যু, আর একটা বলেছিলাম রিভ্যালিডেশন। তো রিভ্যালিডেশন করার কথা বলেছিল, ঠিক আছে। এবার তোদের যে কাছাকাছি যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে গিয়ে আরেকবার তোরা এটার ইনফরমেশনটা গিয়ে ওখান থেকে নিয়ে নিলে সব থেকে ভালো, ঠিক আছে। এবার এক একটা জায়গায় এক এক রকম সিস্টেম করেছে, এবার তোদের ওখানকার বিডিও অফিসে কিরকম সিস্টেম করেছে সেটা তো আমি বলতে পারবো না, ওখানে গিয়ে জানাটা সব থেকে ভালো, ঠিক আছে। বুঝতে পারলাম? একটা কথা হ্যাঁ স্যার, বলছি আর একটা কথা স্যার, হ্যাঁ আমার তো ওবিসি এতে আছে, আগে বি ছিল এখন এ হয়েছে। এবার আমি ধরো রিভ্যালিডেশনের প্রসেসের জন্য অ্যাপ্লাই করলাম, এবার এই প্রসেসে অ্যাপ্লাই করার মধ্যেই যদি স্যার আমার ওই নার্সিং এর ফর্ম ছেড়ে দেয়, ততদিনে যদি আমার রিভ্যালিডেশন করে যদি আমি কার্ড না পাই, নতুন কার্ড না পাই স্যার, তখন আমি ফর্ম তোর ফিল আপের নার্সিং সময় কি এর করবো? ফর্মে যখন ইয়ে হবে, ঠিক আছে, তো নার্সিং এর ফর্মে ওখানে তোর যেটা আছে, মানে ধর সাপোজ তুই ওবিসি এ আছিস বা বি আছিস হোয়াট এভার, তোর কাছে যে সার্টিফিকেটটা আছে আপাতত তোর জন্য, এবার সেইটা আমি যেটা শুনলাম যে 3-4 দিন বা ওরকম ম্যাক্সিমাম টাইম লাগে। এবার এখন তো অনেক জমা পড়বে, আমার মনে হয় না এত তাড়াতাড়ি হবে বলে, ঠিক আছে। গুড ইভিনিং স্যার। বলি আমি, তারপর তোরা বল। ওবিসির ওইটা নিয়ে এখনো কোনো ক্ল্যারিটি যেহেতু নেই, ঠিক আছে, সবার কাছে কারোর কাছে ক্ল্যারিটি নেই, তো সেই জন্য আহ, আহ, মানে যদি ধর 3-4 দিনের মধ্যে আমি আরেকটু ওই যে সব ওগুলোই আমরা সবাই খোঁজ খবর নিচ্ছি, যে আমাদের ধর যদি 3-4 দিনের মধ্যে যদি দেখি যে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তাহলে ওয়েল এন্ড গুড, তাহলে তো আমি কখন বেরোলো নার্সিং এর ফর্ম এই নিয়ে চাপ নিয়ে লাভ নেই। আর তোরা যদি এখন করিস, তোদের যখন বেরোবে তো তার মধ্যে হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। আর মানে যেটা হয় কি, এরকম ব্যাপারটা আমি একটু আরো ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধর আমি ফর্ম ফিল আপের সময় সাপোজ ওবিসি এ আছি, ঠিক আছে, আমি করে দিলাম। তো আশা করি, আই হোপ যে যদি এরকম কোনো ক্ল্যারিটি তখনও না আসে, তাহলে ওখান থেকে মানে ওদের একটা অপশন ওরাই দেবে যে তোমাদের যদি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে সেটা এখানে চেঞ্জের সুযোগ থাকবে, এরকম কিছু অপশন দেবে। এবার ব্যাপারটা আবারও বলছি, যেহেতু পুরো মিটে গেছিল, 7 তারিখ জয়েন্টের রেজাল্ট বেরোনোরও কথা হয়ে গেছিল, ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে ওই আবার যেহেতু হাইকোর্ট কেস করে দিল, তো সেই নিয়ে সমস্যাটা হয়ে রয়েছে। তো এবার দেখা যাক, আপাতত তোরা যেরকম ভাবে ভিডিওটা বলেছি সেরকম ভাবে প্রসিডিওর গুলো কর, তারপর দেখা যাক কি হয়, তারপর সেটা তখন তো সেখান থেকে হবেই, যা হওয়ার সেখান থেকে হবেই, ঠিক আছে। ওবিসিটা নিয়ে এখনো ইয়ে হয়ে রয়েছে, যে জন্য মেনলি আমার আশা সেটা হচ্ছে কার কার এখনো মনে হচ্ছে যে এক্সাম হবে না আর। আচ্ছা তোরা একটু ভিডিও অন কর, নইলে এরকম ভাবে কথা। আচ্ছা ইয়ে কি বলছিলি, আহ জবরদস্ত ট্রিক কি বলতে চাইছিলি একটা বল, বল ভাই। গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং, বল ভাই। ভিডিও অন করে বল, এরকম ভাবে ভিডিও ইয়ে করে কি করে হবে? আমি তো ওটাই ভালো। ওয়েট স্যার, ওয়েট। আচ্ছা স্যার হোস্টেলে আছি, তো আমরা জিএনএম করি স্যার, হোস্টেলে আছি। আচ্ছা 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 ঠিক আছে, বল বল বল। স্যার বলছি যে স্যার এই যে কাটা হ্যাঁ 85% পেলে এত মার্কস, তারপর এইচএসে এত মার্কস, যে কাটা ভিডিওটা দিয়েছে স্যার, যে এবারে যা স্ল্যাব দিয়েছে স্যার, যেটা পার্সেন্টেজের, ওটা কি স্যার নেক্সট টাইম থাকবে? এইটা মানে এখনই কিছু এগুলো বলা যাচ্ছে না, বুঝলি। মানে আসলে আমরা যতদিন না এবছরের সবকিছু নোটিফিকেশন সবকিছু পাচ্ছি, ততদিন আমরা কোনো কিছু একটা ডিসিশনে যেতে পারছি না। যেমন এই যে 7 তারিখে যদি জয়েন্টের রেজাল্ট বেরিয়ে যেত, তো এই 1-2 সপ্তাহের মধ্যে জেন পাসের ইয়ে বেরিয়ে যেত, কিন্তু যেহেতু সেটা হলো না, তো সেই জন্য মানে যতদিন না ওইগুলোর ক্ল্যারিটি আছে ততদিন ওই একটা ঢিল ছুড়ে দেওয়ার মতো ব্যাপার বলতে পারা। তবে এখনো অবধি যেটুকুনি শোনা যাচ্ছে যে জেন পাস এক্সাম হবেই, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেটার অপেক্ষাটা শুধু ওবিসি কেসটা, ওই জয়েন্টের রেজাল্ট যদি বের হয়ে যায় তাহলে জেন পাস হতে আর বেশি টাইম লাগবে না। যদি জেন পাস হয়ে যায় তাহলে আশা রাখা যাচ্ছে
আমি এরকম ভাবেই বলছি, আশা রাখা যাচ্ছে যে এএনএম জিএনএমটাও হবে। ঠিক আছে, এএনএম জিএনএমটাও আশা রাখা যাচ্ছে হবে। এবার সেটাই দেখা যাক যে কি হয় আর কি। ঠিক, এই হচ্ছে ব্যাপার। আর তোদের প্রিপারেশন কেমন চলছে বল? আয়মান বল, কেমন প্রিপারেশন চলছে? হাত তুলে কিছু বল, আয়মান বল। স্যার ভালো চলছে, কিন্তু না প্রত্যেকটা ইউটিউবের মানে ভিডিওগুলোতে বলছে কি যে আমাদের হচ্ছে এবার নাকি এনএম পরীক্ষা হবে না, এনএম জেএনএম, আর এইচএস এর রেজাল্ট বেসিক নাকি হচ্ছে নেওয়া হবে। এটা অনেক জায়গায় আমিও তো বললাম যে অনেক জায়গায় আমিও দেখেছি, শুনেছি। তবে এগুলো নিয়ে না কেউ যারা ভিডিও বানাচ্ছেন বা বলছেন কেউই শিওর করে কিছু বলতে পারবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, যতদিন না ওপর মহল থেকে বলতে বুঝতেই পারছিস তো, ততদিন আমরা কেউই এটা নিয়ে কোনো ক্ল্যারিফাই করে বলে দিতে পারি না যে এবারে এক্সাম হবে না বা এবারে ইয়ে হবে না, এরকমটা নয় ব্যাপারটা। আমি বুঝাতে পেরেছি তো? এখনো সুযোগ আছে, মানে মানে আমি যদি আগের বারের যে ইয়েগুলো বা এত বছরের যে মোটামুটি পরীক্ষার টাইমিং বা সেপ্টেম্বরেও তো লাস্ট এক্সাম হয়েছিল একবার। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে চাইছিলাম, যেহেতু সেপ্টেম্বরেও লাস্ট ওইগুলো যদি দেখি তো তাহলে সেই অনুযায়ী এখনো চান্সেস আছে। ঠিক আছে, এবার না হলে আমাকে গালমন্দ করিস না, বাট এখনো চান্সেস আছে। দেখ, আমি তো সবসময় চাইবো যে হোক পরীক্ষা, ঠিক আছে না, আশা আপনার কোনো দোষ নেই না, এটা তো ওপর মহলে সবকিছু মনে এটাই করেন। হচ্ছে ব্যাপার। তবে আমরা চাইছি, এবং তোরা দেখেছিস হয়তো মাঝে সুভাষিস স্যার সবাইকে যে গণমেল করতে বলেছিল, তোরা দেখেছিস, ওইভাবেও আমরা যেভাবে পারছি এবার আমাদের দিক দিয়ে যতটা যা করার আমরা করছি। ঠিক আছে, তোদের দিক দিয়েও যতটা যা তোমরা করছিস। এবার যতক্ষণ না মানে আসল জায়গায় এটা হচ্ছে, ততক্ষণ তো আমাদের মানে কিছু করবার উপায় নেই। এটাই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক, আমি জানি আমি এই যে তোদের এই টেনশন, আমি ওই জন্যই যে মানে ওই তো ইউটিউবে আসা মানে হচ্ছে তোদের সাথে এইভাবে কথা হবে না, তোরা একটা কিছু লিখে দিলি, কমেন্ট করে দিলি, ব্যাস হয়ে গেল। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কমেন্টের আমি উত্তর, মানে অনেকের ধারণা যে স্যার কমেন্টের উত্তর দেবে কি দেবে না, তো ক্লাস নিতে না ওরকম ভাবে সবসময় সব কমেন্টের উত্তর দেওয়াও যায় না, ওরকম ভাবে পসিবলও হয় না। তো মানে তোদেরকে মিথ্যে আশ্বাস দিই না, সেই জন্য একবার সামনাসামনি চলে আসে, যে মার খেতে হলো একদম পুরো সামনাসামনি চলে আসবো, কোনো অসুবিধা নেই আমার তাতে। স্যার এবার কি জিএনএম এক্সাম হবে না পার্সেন্টেজ হবে স্যার, মার্ক কোনটা হতে পারে? ওইটাই আমি বললাম তো, যে একটু ওয়েট করে যেতে হবে, মানে সেপ্টেম্বরটা যাক বা সেপ্টেম্বর অবধি দেখি। মানে আমি ওয়েট করছি জয়েন্টের রেজাল্টের জন্য, মেইনলি তোদের আমি বলে দিলাম। ঠিক আছে, মানে জয়েন্টের রেজাল্টটা বের হলে আমরা অনেক কিছু ক্ল্যারিফাই হবে আমাদের সামনে। মানে জয়েন্টের রেজাল্ট তার নাকি বেরোবে, মানে 1 মাস পিছিয়ে দিয়েছে। কি কোনটা? জয়েন্টের রেজাল্ট নাকি বলছে ওটা নাকি না, 1 মাস ওটা বলেছিল না 1 মাস না, ওটা বলেছে যে 15 দিনের মধ্যে বার করতে হবে। সেটা 7ই আগস্ট বলে দিয়েছে কিন্তু। ঠিক আছে, 7ই আগস্ট বলে দিয়েছে যে 15 দিনের মধ্যে জয়েন্টের রেজাল্ট বার করতে হবে। তাহলে আজকে হচ্ছে 13 তারিখ, তো মোটামুটি 1 সপ্তাহ হয়েই গেল, আর 1 সপ্তাহ। এই নেক্সট ওবিসি ডেট তো মনে হয় এবার 9 সেপ্টেম্বর দেখাচ্ছে। ওবিসি ডেট? হ্যাঁ, ওই শোনানি। ও আচ্ছা, হ্যাঁ। এবার নেক্সট না, ওটা হোক, মানে ওটা 9 সেপ্টেম্বর দেখার ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে ওদের যেহেতু মানে বোর্ডকে, মানে WBJEE বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে যে 15 দিনের মধ্যে রেজাল্ট বার করবার কথা। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, তোরা একটা জিনিস দেখবি, মানে এবার ওবিসি কেসের মতো চলতে থাকবে। রাজ্য সরকার একটা লিস্ট দিয়েছে, ওই লিস্টটাকেই ফাইনাল ধরে আপাতত এগোতে বলেছিল, মানে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল আর কি। ঠিক আছে, ওইটাকে ধরে এগোতে হাইকোর্ট তো ওটার উপর আবার কেস করেছে, যার জন্য তো 7ই আগস্ট আবার বেরোতে পারলো না রেজাল্টটা। ঠিক আছে, তো একটা মানে ব্যাপারটা হবে এরকম যে হয়তো ওবিসি কেস মিটলো না, ওবিসি কেসটা চলতেই থাকলো, বাট একটা ক্ল্যারিটি চলে এলো, আমরা আপাতত এই লিস্ট ধরে এগোবো। তারপর যখন আলটিমেটলি ওবিসি কেস মিটে যাবে, তখন আমরা সেই মেটার পর ওবিসি কেস মিটে যাওয়ার পর তখন আমরা আবার আমাদের মতো করে যে নতুন লিস্ট বা যে নতুন সংশোধন হচ্ছে বা যা হচ্ছে সেই অনুযায়ী আমরা এগোবো। এরকমই একটা ব্যাপার হবে। মানে কিন্তু স্যার হাইকোর্ট তো 7% বলেছে, আর রাজ্য তো 7% মানবে না। ওটাই তো আমি বলছি যে একটা কিছু ক্ল্যারিটি চলে আসবে। ঠিক আছে, একটা ফাইনাল কিছু চলে আসবে, মানে ওই মানা না মানে ধর সাপোজ আমাকে কেউ একজন, মানে আমার সাথে কেউ একজন তর্ক করছে, আমি এটা মানবো না, আমি বললাম, সে বলছে আমি এটা মানবো না, তো থার্ড পার্টি কেউ একজন এসে বললো এইটা অনুযায়ী আপাতত চলবে। এবার এদের দুজনের মধ্যে তর্কাতর্কি চলতে থাকুক, যে জিতবে তখন তারটা মানা হবে, আপাতত এই অনুযায়ী চলবে। আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা শর্টে? এইটা হয়ে দরকার পড়লে একাডেমিক ইয়ারটা চেঞ্জ হোক, কিন্তু পরীক্ষাটা যেন হয়।
একাডেমিক ইয়ার চেঞ্জ একদমই হলো। একদমই একদমই। আর আমরা আছি, আমরা লড়বো, অবশ্যই লড়বো, যেটাই হবে আমরা সবার জন্যই লড়ে যাব। এটা তো আমি বলেই দিয়েছিলাম যে আমরা ইয়েই করব। আচ্ছা দাঁড়া, নাজমুন কি বলতে চাইছিস বল, নাজমুন বল, নাজমুন বল কি স্যার বলতে আপনি চাইছিস? হ্যাঁ বলেছিলেন না ওয়েবসাইটে গিয়ে সার্টিফিকেট নম্বর দিলে দেখাবে যে কি করতে হবে, ওখানে আমার রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে, ওটা কি করব তাহলে? ইয়ে বাবা, তো রেকর্ডই নেই, ও কিছু করা যাবে না, সব শেষ। তো সার্টিফিকেট নাম্বার দিয়ে ওখানে নট ফাউন্ড দেখাচ্ছে, তোর কি ওই হাতে লেখা আগের সার্টিফিকেটটা? না না, নতুন সার্টিফিকেট। হ্যাঁ, আচ্ছা আমায় 2015 সাল। 2000 এই মানে 2015 না, মানে তোর কাজটা ওই যে লিস্টটা আছে ওই লিস্টটা অনুযায়ী কই 64টার মধ্যে পরে কি আছে ওটা দেখেছিস? আমি ওই যে একটা লিস্ট দেখিয়ে দিয়েছিলাম ভিডিওর মধ্যে, ওই লিস্ট অনুযায়ী তোর যে কাজটা সেই কাজটা কিসের মধ্যে পড়ছে ওগুলো দেখেছিস? ওবিসি এর মধ্যে পড়ছে। ওই কাস্ট মানে 64টার মধ্যে আছে, মানে প্রথম যে 64টা ছিল। প্রথম 64টা মানে 2010 সালের আগে? একদম একদম একদম। না ওখানে তো নেই। ওটার মধ্যে না থাকলে তাহলে রিইস্যু করতে হবে, এবার দেখতে হবে যে তুই কোথায় দিয়েছিস কি দিয়েছিস ওইটা একবার দেখতে হবে, ঠিক আছে? মানে ওয়েবসাইটে বিডিও অফিসে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারবে তো? বিডিও অফিসে একবার, আমি ওইটাই সবাইকে বলছি, একবার বিডিও অফিসে গিয়ে দেখ, কারণ নতুন যেটা আমি শুনলাম বা জানলাম যে বিডিও অফিস থেকে ওদের একটা আলাদা হেল্প ডেস্ক করা হয়েছে ওবিসিদের জন্য, ঠিক আছে? তো ওইখানে ওরা নাকি মানে এই যে রিভ্যালিডেশন বা রিইস্যুর কি ডকুমেন্টস কিভাবে কি ওগুলোর নাকি গাইড করছে। তো একবার বিডিও অফিসে গিয়ে দেখে নেওয়া, বিডিও অফিস তো খুব বেশি দূরে হবে না আশা করি, তো একবার গিয়ে দেখে নেওয়া যে ওদের ওখানে কি প্রসিডিওর চলছে, ঠিক আছে? এরকম মানে আমি বলছি তাও জায়গার নাও বলে, মানে উত্তর 24 পরগনার একটা জায়গায় এরকম ভাবেই চলছে প্রসেসিং, ঠিক আছে? মানে এরকম ভাবে প্রসেসের মধ্যে চলছে, 1 অগাস্ট থেকে ওদের কাছে একটা ইয়ে চলে এসেছে, এরকম ভাবে প্রসেসেই চলবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে। আজকে জেন পাসদের সাথে আমি কথা বলবো না, আজকে জেন পাসদের সাথে মিটিং নয়, বা আজকে জেন পাসদের সাথে গল্প স্বল্প নয়, আজকে এনএম জিএনএম এর যারা ভাই বোন আছে তাদের সাথে গল্প রে। জেন পাসদের জন্য আলাদা গুগল মিট হবে, ঠিক আছে? জেন পাসদের জন্য আলাদা গুগল মিট হবে। হ্যাঁ বল। স্যার আমাদের এখানে বিডিও অফিস থেকে বলছে এসডিও অফিসে গিয়ে মানে জানতে ব্যাপারটা, এবার এসডিও অফিসে গেলে ওরা বলছে কটা দিন ওয়েট করে যেতে, তারপরে রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করতে, এক্ষুনি না একদম করে। একদম একদম, ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তো জেনেই তাহলে একটু ওয়েট করানো। ওই যে বললাম কারোর কাছে ক্ল্যারিটি নেই কিছু, যে মানে এখনো কি হবে ওই ক্ল্যারিটিটা মানে আমি কেন মানে কেউ কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো কারোর কাছে ওই ক্ল্যারিটি এখনো নেই, এইটা হচ্ছে বিষয়। স্যার হ্যাঁ বলছি স্যার, আমার তো একদম এক্সাক্ট 2010 সালের, আর আমারটা তো হাতে লেখার কার্ড, আমি তাহলে কি করবো? আর ওটা করা যায় ওখান আমার থেকে, কিন্তু পড়ছে 19, ওখানে নতুন যে লিস্টটা ওটার 19 নম্বরে আছে আমার কাজটা। নতুন যে ওই এই নতুন বলছি ওয়েবসাইটে গিয়ে ওখানে নতুন সার্টিফিকেট বার করা যায়, মানে কি বলে ওটাকে, মানে ডিজিটাল সার্টিফিকেট ওটাকে বার করা যায়, কোনো অসুবিধা নেই। ওখানে ওই ওয়েবসাইটেই অপশন আছে, ঠিক আছে? আমি ওইগুলো নিয়ে একটা দেখি এরপর ভিডিও বানিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার তো কাছে এতদিন কোনো সার্টিফিকেট বা কিছু ছিল না কারুর, তো কিছু স্টুডেন্ট এখন পাঠিয়েছে, দেখি ওগুলো নিয়ে আমি একটা বানিয়ে দেবো ওরকম ভিডিও, যে কোথা থেকে কি হচ্ছে ইন ডিটেলিং চেষ্টা করছি আমি ওটা একটা বানিয়ে দেবার, ঠিক আছে? তো এই ঠিক হচ্ছে আছে। ব্যাপার। আর ওই বিডিও অফিসে যেমন ওকে বলেছে একটু ওয়েট করে যেতে, তো অসুবিধার কিছু নেই, ওয়েট করে যা, তোকে যখন বলেইছে ওটা। হ্যাঁ আর একটা জিনিস, ওইটা ওখানে মানে যেটা বিডিও অফিসে করেছে, বিডিও অফিসে বললে মানে ওটাকে জমা দিলে ওই ডকুমেন্টস গুলো ওগুলো এসডিও অফিসে যাবে, এসডিওর ওখান থেকে বোধহয় সই ফই হয়ে সিগনেচার হয়ে তারপর আসবে, মানে এরকম একটা প্রসেসের মধ্যে 1 আগস্ট থেকে এরকম একটা প্রসেসের মধ্যে চলবার কথা ছিল, ঠিক আছে? সেই অনুযায়ী আমি ভিডিওটা পুরো বানিয়ে দিয়েছি, ক্লিয়ার? এবার তোদের বিডিও অফিসে যদি এখন বলে থাকে ওয়েট করে, তাহলে ওয়েট করে যা, দেখা যাক না কি হয়। এখনো তো কিছু বেরোয়নি, বেরোলে তোদের তখন সেটা দেখা যাবে। তখন তার আগে মানে আমি আবারও বলছি বারবার, এই ওবিসি নিয়ে টেনশন করবার কিছু নেই। কেন স্যার নেই? তার কারণ হচ্ছে যেহেতু এখনো মানে কোনো রকম কোনো নোটিফিকেশন বেরোয়নি, তাহলে এই নোটিফিকেশন বার করার আগে এই জিনিসের ক্ল্যারিটি একটা সবার কাছে থাকতে হবে, ঠিক? তাহলে এই ক্ল্যারিটি থাকবার জন্য কি চাই আমার? ক্ল্যারিটি থাকবার জন্য প্রথম যেটা, WBJEE বোর্ড জেন পাস এক্সাম অর্গানাইজ করে, কিন্তু WBJEE বোর্ড WBJEE রেজাল্ট বার করতে পারছে না এই ওবিসি কেসের জন্য, কারণ ওদের কাছে ক্ল্যারিটি নেই যে ওরা কিভাবে সার্টিফিকেট বার করবে। বোঝাতে পেরেছি? তো যতদিন না সেটা হচ্ছে তো এই নিয়ে কোনো টেনশন করবার কিচ্ছু নেই, ক্লিয়ার? তোদের ওবিসি নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে ছিলিস কিভাবে কি করব, আমি ওই জন্য সমস্তটা পুরো ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? মানে কোনো ওইটা নিয়ে এখন চিন্তা করবার কিচ্ছু নেই আপাতত।
মানে আমার মানে এরম ভাবে মানে উল্লেখ করে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। WBJEE বোর্ড রেজাল্ট বার করার অ্যানাউন্সমেন্ট করা, বা সব থেকে বলা ভালো যে যদি WBJEE বোর্ড রেজাল্ট বার করে দেয়, ঠিক আছে, তাহলে একটা ক্ল্যারিটি চলে এলো। ওই ক্ল্যারিটি অনুযায়ী এএনএম জিএনএম ও ওই অনুযায়ী হবে, জেনপাস ওই অনুযায়ী হবে, সবকিছু ওই অনুযায়ী হবে, ঠিক আছে। তো এখন ওই নিয়ে এখন কোনো টেনশন করার চিন্তা করার কিচ্ছু নেই। আমি শুধু চাই, বা আমরা চাই সবাই, যে এক্সামটা হোক, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো কতজন ওরে বাবা জয়েন করেই যাচ্ছে। কটা বাজে? মানে 22 মিনিট ধরে আমি জয়েন। হ্যালো স্যার, গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং। কেমন আছেন স্যার? এই তো মোটামুটি আছি। তোদের কি খবর? আচ্ছা, আমি না আবারও হাত জোর করে একটু তুই করেই বলছি, কিন্তু আমি জানি না একদম তুই বলতেই পারিস, নো প্রবলেম স্যার। মানে কে যেন রাগ করে ফেলিস না, যদি কেউ ইয়ে হয় ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু কালকে না কবে একটা আমি দেখলাম কেউ একটা কমেন্ট করেছে আবার, স্যার আপনি এরকম ভাবে তুই করে বলছেন। ওকে, অবশ্যই তুই বলতে পারেন, আমরা অনেক ছোট আপনারা, দাদার মতো টিচার আপনাকে বিলিভ মি, মানে আমি তোদেরকে নিজের বোন ভাই ওরকমই মনে করি, মানে একদম। আমরা আপনাকে দাদা হিসেবে গ্রহণ করেছি। টিচার তো টিচারের সঙ্গে তো আড্ডাটা ঠিক জমে না, জমে। থ্যাংক ইউ অনেক মজা স্যার। যেটা মেন প্রশ্ন এখন সবারই প্রশ্ন এএনএম টেএনএম নিয়ে, সেম আমারও প্রশ্ন, যে অ্যাকচুয়ালি আপনি শুভাশিস স্যার তো প্রচন্ড জোর দিয়ে বলে যে পরীক্ষা হবেই হবে, এন্ড আমাদের প্রচন্ড বিশ্বাস যে পরীক্ষা হবে, কিন্তু যেভাবে রাজ্যের যে পরিস্থিতি, বারবার কনফিউশন তৈরি হচ্ছে যে আদৌ কি পরীক্ষা হবে। প্রশ্নটা আসছে। হ্যাঁ, এই জায়গাটায় আমার একটা বলার আছে, সেটা হচ্ছে একটা পজিটিভ ব্যাপার আছে। পজিটিভ ব্যাপার কোনটা? তোরা হয়তো লক্ষ্য করেছিস রিসেন্টলি ওই যে মানে বিএসসি নার্সিং এবং জিএনএম এর ওই যে ভ্যাকেন্সি বেরিয়েছে, দেখেছিস তো? ওই যে আমরাও ভিডিও দিয়েছি। তো এইটা একটা পজিটিভ জিনিস, তার মানে রিক্রুটমেন্ট বন্ধ হয়নি, ঠিক আছে। তাহলে রিক্রুটমেন্ট যদি বন্ধ না হয় থাকে, রিক্রুটমেন্ট করবে কোত্থেকে? তার মানে আমাদের পরীক্ষা নিতে হবে, নইলে আমি নেবো কিভাবে? তো এইটা একটা আমাদের পজিটিভ দিক আছে। এবার আবার ওই একই কথা বলবো যে ওরা করতে পারছে না, তার কারণ হচ্ছে ওদের কাছে ক্ল্যারিটিটা নেই। কি ক্ল্যারিটি? যে আমি কি অনুযায়ী করব আর কি, এই ক্ল্যারিটিটা যেহেতু ওদের কাছে নেই, মানে ওবিসির জন্যই ব্যাপারটা পুরো আটকে রয়েছে। তো ওটা মিটে গেলে, আমি ওই জন্য টাইম পিরিয়ডটা বললাম, যে তোরা লক্ষ্য করে দেখবি আগেও যেহেতু পরে পরীক্ষা হয়েছে, তাই এখনো আই হোপ, মানে আমার এখনো আশা আছে যে ওরা পরীক্ষা নেবে, এরকম ভাবে দুম করে পরীক্ষা বন্ধ করবে না। জেনপাস তো হচ্ছে কনফার্ম মোটামুটি, কিন্তু স্যার বলে কবে হতে পারে? ওটা কি সেপ্টেম্বরের শেষের দিকে তো হয়েছে? ওটাই আমি বলছিলাম এতক্ষণ ধরে, যে WBJEE রেজাল্টটা, মানে আমি কেন বারবার WBJEE এর কথা বলছি, কারণ হচ্ছে জেনপাসের যে রেজাল্টটা, জেনপাসের রেজাল্ট বলছি, WBJEE এর যে রেজাল্টটা, ওইটা বেরিয়ে যদি যায়, ঠিক আছে, ওটা বেরিয়ে যাওয়া মানে জেনপাসের নোটিফিকেশন বেরোবে তার 2-3 সপ্তাহ, আমি যদি খুব ভুল না হয় 2-3 সপ্তাহের মধ্যে জেনপাসের নোটিফিকেশন কনফার্মলি বেরোবে, কারণ ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে জেনপাসের যদি নোটিফিকেশন বেরিয়ে যায়, তাহলে অবশ্যই ইয়ে হয়ে যাবে, মানে ওই জেনপাসের বেরোনো অবধি আমি অপেক্ষা করছি, এইটা হচ্ছে ব্যাপার। আমি কেন সবাই, মানে যে যাই বলুক, মানে সাপোজ আমিও যদি কি করি, আমার পুরনো কিছু স্টুডেন্ট আছে, আমি তার থেকে জেনে বলবো যে সেটা কি অক্টোবর নভেম্বর হয়ে যাবে না সেপ্টেম্বরের মধ্যে হবে? কিছু তো একটা আইডিয়া দাও। পরীক্ষা ইয়েস পরীক্ষা পুজোর পরই ধরেন, পরীক্ষা অগাস্ট সেপ্টেম্বরে পুজো, তাহলে সেপ্টেম্বরে যদি পুজো হয়, ওই যে তোদের একটা আমি দেখবি বলেছিলাম যে এই এত টাইম লাগে ওদের ইয়ে করতে, এত টাইম, তো ওই টাইম পিরিয়ড যদি আমি ধরি, তো 1 মাস আমি ধরে নিই, যদি যে সেপ্টেম্বরের 1 তারিখে একদম সবকিছু মীমাংসা হয়ে গেল, তো ওই ফর্ম ফিল আপ এই ওই সেই করতে 1 মাস, পুজোর আগে কিছু হচ্ছে না, কনফার্মলি পুজোর আগে কিছু হচ্ছে না। ওকে তাহলে পুজোটা ভালো করে এনজয় করা যাবে। বলি সকলকে ভিডিও অন করতে বলুন না, আমি তো বললাম সবাইকে ভিডিও অন কর, তাহলে সেই রকম আমি তো বললাম, নইলে সেই ইউটিউব ভালো জমবে। নইলে ইউটিউবে তো বলছিলাম যে সবাই একটু ভিডিও অন করে, অন্তত অ্যাট লিস্ট কথা বলার সময় ভিডিও অন করে নে, নাহলে আমি আর এরকম ভাবে আসবো না, কেউই আসবে না। নো স্যার প্লিজ। যাই হোক, সকলকে বলুন অন করতে। কি বলছিলি বল বর্ষা? স্যার আমি বলছিলাম। ও আচ্ছা, হ্যাঁ স্যার বলছি কি, শেষমেশ যদি দেখা গেল এরকম হুট করে বোর্ডের তো কোনো গ্যারান্টি নেই, করতে হবে, তারপর বলতে হবে। আগে ভিডিও অন কর, তারপর শুনবো কথা। এরকম ভাবে একদম ভিডিও অন নালে কথা হবে না, ভিডিও অন করলে কারোর কথা শুনবো না। দাদার সাথে আড্ডা মারতে এসছে, তাও নাকি ভিডিও অফ করে। আরে তোরা আমার কাছে মানে একদম পুচকি বোনের মতো, মানে একদম। হ্যাঁ বল আর বলছি কি, শুভাশিস স্যারের কথা দাঁড়া 1 মিনিট, একটু
উমি বলে নিক তারপর শুনি, ঠিক আছে? উমি বলে নিক তারপর আমি উম্মি শুনি। না স্যার, উম্মি স্যার, সবাই আমাকে উম্মি উম্মি ভুল হয়ে করছে, গেছে। মানে স্যার উম্মি। নামগুলো ক্ষমা ঠিক করে ক্ষমা ভুল বলুন, হয়ে আমি গেছে, নাজনীন। ভুল হয়ে নামগুলো গেছে। আপনারা একটু আটকে যায়। আমি নিচ্ছি নিচ্ছি। আরে আমি এখনো সবাইকে অ্যাডমিটই করে যাচ্ছি, মানে আমার ডান হাতে মাউস দিয়ে অ্যাডমিট করে যাচ্ছি সবাইকে। ওই ওকে জন্য আমি- ওকে। হ্যাঁ বল বল বল। স্যার বলছি কি, বোর্ডের তো কোনো গ্যারেন্টি নেই, যখন তখন হয়তো দেখা গেল ওরা বললো যে এক্সাম হবে, এক্সাম মানে এরকম ভাবে হয়তো নিয়ে নিল, কোনো সেরকম টাইম দিল না। এবার দেখা গেল এদিকে তো অনেকটা সময় কেটে গেল, তো নিটের মতো আবার এএনএম এর কোশ্চেন ওরকম টাফ করে নেবে না তো হ্যাঁ অনেক, হ্যাঁ একদম, না না ওটা না না নিয়েও না, হতে ভয় পারে। লাগছে। টাইম পাবি, প্রথমত টাইম পাবি, ঠিক আছে? আর টাফ কথা একদম ঠিক বলেছেন স্যার। আমি করাচ্ছি, কত কঠিন কোয়েশ্চেন করবে? খুব ঠিক। আরে আমি ফিজিক্স করাচ্ছি, সুভাষের বায়োলজি কাছে কত কঠিন কোয়েশ্চেন করবে? স্যার আমরা ওরকম ভাবে ফাঁকিবাজ, আপনি যেমন পড়ান বা আমরা তো পড়ি না, না ওইরকম না পড়লে না তো না, হয়ে যেত। আমাদের সব পুরো প্ল্যানিং আছে, আমাদের তো সব প্ল্যানিং ঘেটে গেল এই ইয়ে বেরোচ্ছে না বলে। আমাদের পুরো প্ল্যানিং করা আছে, তোদের পরীক্ষার ডেট অ্যানাউন্স হওয়ার সাথে সাথে অলরেডি দেখবি আমি একটা ভিডিও দিয়েছি লাইভ মক টেস্ট, তোদের কিরম ভাবে নেবো আমরা প্রিপেয়ার। ওরকম ভাবে টুকটাক আপাতত আমার পায়ের জন্য আমি আসতে পারছি না অতটা, তাও যতটা পারছি চেষ্টা করছি আসছি। তবে ওরকম লাইভ মক টেস্ট শুরু হয়ে যাবে, তোদের কোনো টেনশন করার মানে প্রত্যেকটা সাবজেক্টের। আমি মানে তোদেরকে একদম অন রেকর্ড বলছি, মানে আমি, শুভাশিস স্যার, ঋতিকা ম্যাম, প্রত্যেকে তোদের লাইভ মক টেস্ট শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? মানে ওই নিয়ে কোনো মানে স্যার টেনশনের কিছু নেই, মানে আমরা ক্লাসের মধ্যে পড়িয়ে নেবো আর কি, ঠিক আছে? তো ওটাই করতে হবে স্যার, কারণ এখন সময়টা এমন হয়ে গেছে যে আমি নিজেদের জানি জানি মানে আমি একদম সবদিকে চারিদিকে চারিদিকে একটা ব্যস্ত, তারপরে ফ্যামিলির সবকিছু, মানে এখন আসে ছোটবেলার মতো কেউ চাপ দিয়ে পড়ায় না, তো নিজেদের ওভাবে হয়ও না। আরে এবার তোর আপনারা দাদা যখন আছে তো, অনলাইনে, পড়াবে না, আমরা মুখস্থ করে নেবো, কোনো চাপ নেই। আসলে ওই ব্যাপারটা হ্যাঁ বলছি, মানে আমাদেরও যেটা হয়ে গেছে এবার, ফ্র্যাঙ্কলি বলছি, মানে একদম তোদের ছোট বোনের মতো বলছি। আমি যদি বারবার লাইভে এসে হ্যাঁ বলি দাদা, "এই কোনো অসুবিধা পড়ছিস নেই। তো, মানে পড়াশোনা করছিস তো, এই করছিস তো", তোরা হয়তো লোকটা এসে রোজই ভাট বকে, আদেও পরীক্ষা হবে কিনা। নো নো আমি নো, ওই জন্যই অনেক ভালো লাগে। ওই জন্যই আমি বলছি যে একটু ওয়েট কর, রেজাল্টটা বেরোলে, এই সরি রেজাল্ট বলছি, মানে একটু নোটিফিকেশন বেরিয়ে গেলে আমরা আবার তোরা ভেবে দেখ, প্রথম দিককার ক্লাসগুলো একদম পর পর টানা রোজ ব্যাক টু ব্যাক ক্লাস থাকতো, হুম, ঠিক আছে? এবার একদম। এখন সেই জায়গাটা, কারণ ওই তোরাও কম এসে আসিস, আমাদেরও তখন মনে হয় যে ওরাও এখন সত্যি একটু ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? আমরা যা করিয়ে দিয়েছি মোর দ্যান এনাফ, চলুক, তারপর আমরা ঠিক আমাদের টাইম মতো রিভিশন করিয়ে নেবো, এইগুলো নিয়ে টেনশন করিস না। শুধু মানে ঠাকুরের কাছে এটাই আর চাইছি একটা যে জিনিস নোটিফিকেশনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস যে আমরা তো অনলাইনে পড়ছি, তারপরে অনলাইনে যতটুকু করছি, তারপরে আমাদের নিজেদেরই রেসপন্সিবিলিটিস হয়ে যাচ্ছে যে আমরা বাড়িতে নিজেরা কতটা প্রিপেয়ার করছি। কিন্তু অনেকে দেখছি যে ওরা অফলাইনে পড়ছে, এবার অফলাইনে ওরা এখন রেগুলার মক টেস্ট দিয়েই যাচ্ছে সেদিকে দেখতে গেলে আমাদের খুব ভয় পাচ্ছে যে আমাদের তো হচ্ছে না এগুলো। সব হবে, কোনো অসুবিধার কিছু নেই, মক টেস্ট ফক আর টেস্ট আমি তো বিশেষ করে ভয় পাচ্ছি, কারণ অনেককে দেখেছি ওরা তো অনেক আগে থেকে জয়েন করেছিল, কিন্তু আমি তো অনেক পরে জয়েন করেছি, তার উপরে আবার এইদিকে আমার শরীর খারাপ, আমি মানে আমি জ্বর একটা হয়ে জিনিস বলি, টাইফয়েড হয়ে একদম। আহ, আমি যে লাইভ টেস্ট গুলো নেবো, ঠিক আছে, লাইভ টেস্ট গুলো, তারপর আরো কিছু টেস্ট, মানে আমি ওই যে আবারও বলছি, নোটিফিকেশনটা আসুক, তারপর আমরা দেখি যে সব রকম আমাদের তুমি plan আগে আছে, জয়েন তাই করা কিন্তু ব্যাপার না, তুমি চাইলে করতে পারো। ইনফ্যাক্ট আমি আগে জয়েন করেছি। আমি স্যারের সামনে স্বীকার করছি, আমি নিজে একজন একজন অলস, ভীষণ অলস। স্যারের ক্লাসগুলো আমি জাস্ট স্যার যখন আসে তখন লাইভে প্রেজেন্ট, খুব উত্তর দিলাম, ভালো হলো, ব্যাস, তারপরে নোট জমা পড়ে গেল। হলো না তো, না? এটা হয়ে যাবে, একদম অনলাইনে এগুলো হয়ে অফলাইনের মধ্যে যাবে। ডিফারেন্ট থাকে। এগুলো মানে মানে ভগবান কাউকে কোনো মানে ওই আলাদা জিনিস দিয়ে পাঠায়নি, মানে ওই একই জিনিস, ঠিক আছে? মাথার মানে আমিও বিশাল কিছু জানি ওরকম কিছু নয়, ওই হয়ে যাবে। ওগুলো কোনো মানে এগুলো কোনো ইস্যুই হবে না, মিলিয়ে নিস আমার কথা। তোরা দেখবি, আমি নিজের ক্ষেত্রে দেখেছি, আমার সারা দিন মানে সারা বছর ঠিকঠাক হয়তো পড়া হতো না, কিন্তু ওই পরীক্ষার আগে ঠিক আমার জিনিসটা ওই এবার পরীক্ষা আছে, এবার ইয়ে করে নিতে হবে, ওটা হয়ে যাবে, টেনশন করিস না। ওটা স্যার ভয়ে হয় এএনএম না, হ্যাঁ স্যার, স্যার, ব্যাকআপ ওটা করিয়ে তো নেবে। হয়ে যায়, পরীক্ষা যদি 1 মাস আগে বলেন সেই নোট কমপ্লিট, ওটা করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তো আমি বলছি, আমি তোদের এটা কম্পিটিটিভ এক্সাম না, এবার এখানে কতটা সিলেবাস। আমি তোদের অ্যাসিওরেন্স দিচ্ছি, মিনিমাম 1 মাস তোরা টাইম পাবি, মিনিমাম 1 মাস তোরা টাইম পাবি, ঠিক আছে? স্যার বলছি একটা কথা আছে। কে? দাঁড়া 1 মিনিট, আয়মান কিছু বলতে চায়। আয়মান বল, অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। স্যার বলছি কি, এইভাবে যেন সবার গুগল নাম ভুলভাল বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না স্যার, একদম না, আমরা তো আপনার ছোট ভাই বোন, আপনি এরকম বলতেই পারেন। একদম একদম। স্যার হ্যাঁ বলছি কি, বল। আমাকে এই যে আপনি যেভাবে গুগল মিটে এরকম সামনাসামনি আমাদের সঙ্গে কথা বলছেন, এরকম যেন এক্সামটা আমাদের সামনাসামনি হয়। নয়তো কি হয় যে আপনারা যে পরে দিয়ে দেন, তখন হয় কি অলসতম বা হচ্ছে যেটা পাচ্ছি না, গুগলে গিয়ে সার্চ করে নিলাম, তো ওই এই জিনিসটা যেন না আসে। কারণ নিজেকে আমরা তখন আর যাচাই করতে পারবো না যে আমরা কতটা ঠিক মানে এক্সামের জন্য প্রিপেয়ার।
এক্সামের আগে যেটা আমি প্ল্যান করে রেখেছি, লাইভ টেস্ট যদি তোদের যেটা রেকর্ডেড আমি দিয়েছি ওরকম একটা, তো ওরকম ভাবে টেস্ট গুলো নেবো। ওখানেই আমি ক্লাসের মধ্যেই মানে ওখানে দেখবি তোরা আমি টাইম দিচ্ছিলাম লাস্টের দিকে, ওগুলো করিয়েছি, কারণ প্রথমের দিকে দিলে তোরা ঘাবড়ে যাবি। আমি লাস্টের দিকে দেখবি টাইমার রাখছিলাম 10 সেকেন্ড করে, ওরকম টাইম থাকবে 5 সেকেন্ড, ঠিক আছে? দিয়ে ওরকম ভাবে টাইম থাকছে, দিয়ে ওরকম ভাবে টাইম দিয়ে তারপর ওই জিনিসগুলোকে এক্সপ্লেন করব আমরা, ঠিক আছে? ওরকম ভাবে করব আমরা, ঠিক আছে? ওরকম ভাবে আমরা তারপর ইয়ে করব, জিনিসটাকে এক্সপ্লেন করবো আর কি, এরকম ভাবে ইয়ে করে রেখেছি। তারপর তোদেরও কিছু অসুবিধা থাকবে, ইয়ে থাকবে, সেগুলোকে আমরা ওরকম ভাবে ইয়ে করে নেবো, এক্সপ্লেন করে নেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই জবরদস্ত তোর এই ভিডিওগুলো এগুলো আচ্ছা, আমি জবরদস্তকে একটু ইয়ে করে দিলাম, কারণ দেখছি এরা উল্টো পাল্টা ভাবে ইয়ে রয়েছে, সেই জন্য আমি রিমুভ করলাম। যাই হোক, স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ অরুণিমা, হ্যাঁ অরুণিমা বল। ভিডিও অন করে বলতে হবে কথা আমার সাথে। স্যার ভিডিও অন করা যাবে না। স্যার বলছি মক দিতে প্রচন্ড ভয় লাগে, মানে আমি তাহলে শুনবো না, ভিডিও অন করেই বলতে হবে। একদম স্যার। স্যার হবে না স্যার, বলছি মক দিতে প্রচন্ড ভয় লাগে। মক দিতে ভয় লাগে? হ্যাঁ স্যার। মক দিতে ভয় লাগে স্যার মনে হয় যে যদি নাম্বারটা কমে যায় বা কিছু ওরকম সেটা কোনো ইয়ে নয়, ওটা একটা দুটো দিতে ওটা ঠিক হয়ে যাবে, ওই ভয়টুকুনি কেটে যাবে, ওটা নিয়ে চাপের কিছু নেই, ঠিক আছে? ওগুলো ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, সম্প্রীতি বল, সম্প্রীতি কি বলছিস বল। হ্যালো স্যার। দাঁড়া 1 মিনিট, নাজিন 1 মিনিট দাঁড়া, সম্প্রীতি অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। নাজনীন। ও নাজমিন, সরি। আচ্ছা সম্প্রীতি বল, সম্প্রীতি হাত তুলে আছিস। সুরপা বল। স্যার বলছিলাম যে জেন পাস তাহলে কি হবে? এটা এএনএম জিএনএম, এর এখানে জেন পাস আলোচনা হবে না। স্যার আমি জেন পাস তো দেবো আর এএনএম জিএনএম ও দেবো। জেন পাস তো আমি এতক্ষণ ধরে বললাম কি হবে, রেজাল্টটা বেরোক তারপর তো ইয়ে করাই যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? রেজাল্ট না বেরোলে কিছু করা যাচ্ছে। পড়াতে অনেক প্রবলেম হচ্ছে আসলে, আমার ফিজিক্স কেমিস্ট্রিতে বেসিক ক্লিয়ার নেই, সেই সমস্যা হচ্ছে প্রচুর। আমি ওই জন্য তুই বেসিকের ক্লাসগুলো আমার যেগুলো আছে ওগুলো কর, বেসিকের যে ক্লাসগুলো আছে সেগুলো তোরা মানে করতে থাক, মানে একদম শুরুর দিকে দেখবি আমি বেসিকেরও ক্লাস করিয়ে রেখেছি, ওগুলো করতে থাক। যে আমি তো জেন পাস দেবো আর এএনএম জিএনএম ও দেবো, তো এখন তো আমি তুই জেন পাস দিবি তো ফিজিক্স কেমিস্ট্রিতেই সমস্যা, তাহলে তো বিশাল মুশকিল হয়ে যাবে। হ্যাঁ স্যার তো আমি তার জন্য এএনএম জিএনএম এর প্রিপারেশন নিতে পারছি না, তো সেক্ষেত্রে তো আমার প্রবলেম হয়ে যাবে, জেন পাসও যদি না পাই এটাও তো পাবো না। মানে বুঝলাম না। আমি তো জেন পাস দেবো, তো এএনএম জিএনএম এর জন্য আমি পড়িনি, এবার আমার বেসিক ক্লিয়ার নেই ফিজিক্স কেমিস্ট্রিতে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম এখন তো বেশি টাইম নেই, তো আমি জেন পাসের জন্য যদি পড়ি আর সেটাও যদি আমার না হয়, তো এএনএম জিএনএমটাও তো তখন হবে না। এএনএম জিএনএম তো একদম মানে খুব সহজ কোয়েশ্চেন আসবে, ইজি কোয়েশ্চেন আসবে, সে জায়গায় তোর জেন পাসের জন্য 11-12 ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? জেন পাস আর এএনএম জিএনএম এর মধ্যে আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? তুই যদি মনে করিস জেন পাস দিবি, জেন পাস মানে 11-12 তোর ফিজিক্স কেমিস্ট্রি ক্লিয়ার থাকতে হবে, আর সেটা যদি তোর থাকে অটোমেটিক 9-10 অবশ্যই তোর ভালো থাকবে। তো জেন পাস পড়া মানে তুই 11-12 পড়ছিস, তো 9-10 তোর বেসিক না থাকলে তোর 11-12 তো এমনি সমস্যা হবে, বুঝতে পারলাম? তো তোর অলরেডি তোকে আগে 11-12 যদি মানে পারিস তাহলে অবশ্যই তুই 9-10 পারবি, এএনএম জিএনএম এ কেন সমস্যা হবে, বরং এএনএম জিএনএম আরো ইজি হয়ে যাবে। জেন পাস যদি কেউ পারে, মানে জেন পাসের জন্য কেউ যদি প্রিপারেশন নেয়, তাহলে তার কাছে তো এএনএম জিএনএম আরো ইজি হয়ে যাবে, কারণ তার বেসিক মানে 9-10 ক্লিয়ার, তাহলে আর 11-12 কি এমন ব্যাপার? হ্যাঁ স্যার বুঝতে পারছি, কিন্তু একটা কনফিডেন্স পাচ্ছি না, মনে হচ্ছে এই বছর আমার দ্বারা জেন পাসটাও হবে না আর তখন এএনএম জিএনএমটাও হবে না। সব হবে। তুই একটা কাজ করবি, আমি একটা আমার ছবি দিয়ে দেবো সবাইকে, ওই ছবিটা নিয়ে সামনে এরকম ভাবে রেখে রোজ এরকম নমস্কার করে বলবি, ঠিক আছে? ওটা হয়ে যাবে, টেনশন করিস না। শোন, দেখ আমি একটা কথা বলি,
যেমন আমার পায়ের অপারেশন হওয়ার আগে না আমি ভাবছিলাম আবার অপারেশন হবে, মানে আমার সেকেন্ড টাইম এই সেম পায়ে সেম অপারেশন, আবার আমি কিরকম মানে একটা কিভাবে হবে কি হবে না হবে এত চিন্তা। বিশ্বাস কর 16ই জুন আমার অপারেশন হয়েছে, আজকে 12ই অগাস্ট। মানে কিভাবে, মানে বিশ্বাস কর ওই 15ই জুন আমি যে কিভাবে কাটিয়েছি, আমি এরকম বিছানায় মানে স্যার মিউট হয়ে গেছে আপনার, স্যার শুনতে পাচ্ছি না। আপনি মিউট হয়ে গেছেন স্যার। আপনার ওখানে মিউট দেখাচ্ছে স্যার। মিউট হয়ে গেছে স্যার, আপনার শুনতে পাচ্ছি না। আচ্ছা মিউট হয়ে গেছে আপনার। স্যার আপনাকে দেখা যাচ্ছে না, মিউট হয়ে আছে। আপনি মিউট করে রেখেছেন, আপনি মিউটটা খুলুন ফোনের। স্যার মিউটটা খুলুন। স্যার চলে গেছে, স্যার আসবে আবার। স্যার বুঝতেই পারেনি। তোমাদের প্রিপারেশন কেমন? হাল খুব খারাপ। কে বলছো? আমি। আরে ভিডিও অন করো, নাহলে বুঝবো কি করে? তোমাদেরও তো দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমাদের এখানে ছাদে আছি, কারেন্ট একটু। আমি তোমাদের প্রিপারেশন কেমন? মোটামুটি। তোমার? আমার তো ভালো না, আমি তো পড়তেই বসি না। এবার সমস্যা হচ্ছে তোমার এক্সামের জন্য। কেন আমি ভাবছি এক্সাম হবে কিনা, এবার তার জন্য পড়তে পারছি না। আবার চলে গেল তো। ওই অ্যাডমিট করতে 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 কি হয়েছে, আমার মিউটে কখনই হয়ে গেছে। এবার আমি মিউটটা খুলছি অন্য জায়গায়, ওই জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, চল ঠিক 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 আছে। মৌসুমি তারা 1 মিনিট, মৌসুমি অনেকক্ষণ হাত তুলে আছে, একটু মৌসুমি থেকে শুনে নি। মৌসুমি বল। মৌসুমি বোধহয় শুনতে পাচ্ছে না। আচ্ছা সবাইকে ভিডিও অন করতে বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া 1 মিনিট। ওকে হ্যাঁ সবাই ভিডিও অন করো। রিয়াজুল বল, রিয়াজুল বল। হ্যাঁ স্যার বলছিলাম যে ভিডিও অন করে বলতে হবে তো। বলছিলাম জিএনএম আর্টস এর স্টুডেন্টরা এখন দিতে পাবে এবছর। বলছিল সবাই বলছে যে জিএনএম আর এএনএম আর্টস এর স্টুডেন্টরা দিতে পারবে না, মানে গত বছর থেকে নাকি সায়েন্স স্টুডেন্ট দিকে চলে যাবে, সায়েন্স ক্যাটাগরিতে। তো ওইটা এসব নিয়ে এখন মাথা ঘামাস না। এএনএম জিএনএম যদি 9-10 বেস হয়, ঠিক আছে, এএনএম জিএনএম এর এক্সামটাই হয় 9-10 বেস, ঠিক, তাহলে ওটা সায়েন্সের স্টুডেন্ট শুধু কি করে দেবে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার, অনেকে এরকম বলছে শুনছি, এটা কি সত্যি? মানে এটা নিয়ে টেনশন। ওই এগুলো নিয়ে এখন মাথা ঘামাস না, মানে এগুলো নিয়ে একদম কিছু ভাবিসই না, কেমন? তার কারণ হচ্ছে প্রিপারেশন নিতে থাকি, আমি নিয়েই যাচ্ছি, বই টই কিনে পড়তে লেগেছি। দেখা যায় মানে কিসের এনএম জিএনএম রায় মার্টিন একটা বই নিয়েছি প্রথম। আমি আট টাইম 20 এসে না আসার আগে আমি বইগুলো কিনেছিলাম, বাড়িতেই পড়তাম নিজের মতন করে। তারপরে একটা ফ্রেন্ড আমাকে গ্রুপে জয়েন করলো, তারপর আমি নিজে থেকে আস্তে আস্তে লাইভ ক্লাসে আসি, তারপর প্যাকেজ নিয়েছি একটা, এইরকম করে ক্লাস চলছে। ঠিক আছে, মানে কর, মানে প্রিপারেশন ছাড়িস না। আমি তো বললামই এতক্ষণ ধরে, ওটাই বলছিলাম যে এক্সাম হবে, মানে আশা রাখা যাচ্ছে এখনো। ওই যতদিন ইয়েটা হচ্ছে ততদিন আমিও বলতে পারবো না, কেউই বলতে পারবে না যে কবে কি হবে। তবে ওই আমি আবারও এই একটাই তোদের সবারকে একটাই উত্তর দেবো যে WBJER যে রেজাল্ট, এই রেজাল্টটার দিনটা অবধি একটু ধৈর্য ধরে থাক। আর কবে বার হবে? সবই হবে আস্তে আস্তে, সবই আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই যে এবারে যে নোটিফিকেশনটা বার হলো না,
এক মিনিট আমি একটু বলি। এবার ওই যে মানে বিএসসি নার্সিং এবং এএনএম জিএনএম এর যে নোটিফিকেশনটা বার হলো, মানে নেওয়ার যে নোটিফিকেশনটা, তো এটা কিন্তু আগে মানে আগের যে ব্যাকলগ গুলো, মানে আগে ধর সাপোজ বলেছিল যে এসসি 10 জন নেবে, ঠিক আছে, কিন্তু নিয়েছিল 8 জন বা 6 জন, তাহলে ওই যে 3 জন বা 4 জনকে নেওয়া হয়নি, ঠিক আছে, সেইগুলোকে মিলিয়ে এবারের ভ্যাকেন্সিটা বার করেছিল। এরপর ঠিক আছে, এরপর আরো ভ্যাকেন্সি বেরোবে, মানে মোস্ট প্রবাবলি নভেম্বর ডিসেম্বর নাগাদ একটা ভ্যাকেন্সি আবার বেরোনোর চান্সেস আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বল অনিন্দিতা বল। স্যার বলছি যে আসলে আমি তো ভিডিও অন করে বলতে হবে, প্রশ্ন ভিডিও অন করে। স্যার আসলে আমি তো পেড ব্যাচে ছিলাম, ওই যেটা ক্র্যাশ কোর্স বের করেছিলেন, তো ওইখানে ছিলাম, ওই বারবার কোশ্চেন জিজ্ঞাসা করতাম, বুঝতে না পারলে। আপনার মনে আছে কিনা জানি না আমাকে। তো আমি 2024 থেকে আপনার প্রিপারেশন নিচ্ছি। তাহলে আগের বছর আমার WB যেই হয়ে গেছিল, কিন্তু আমি যাইনি, মানে ফার্মাসিস্ট পেয়ে গেছিলাম কিন্তু আমি যাইনি। তাহলে কোনটা মানে বেটার হতো, নার্সিংটা না ফার্মাসিস্টটা, কোনটা বেশি ভালো? ফার্মাসিও খুব ভালো, কোনো অসুবিধা নেই। মানে আগের বারে আমার র্যাঙ্ক ছিল মোটামুটি ওই 2-3 হাজারের মতো, কিন্তু ওটা জেনারেল র্যাঙ্ক ছিল। এখন তো আমি মানে আগের বারে নার্সিং এর জন্য ড্রপ দিয়ে দিয়েছিলাম। মানে তুই ফার্মাসিস্ট যাসনি? না এ বাবা, যাইনি, নার্সিং এর জন্য ড্রপ দিয়ে দিয়েছি। ফার্মাসিও মানে মোটেই খারাপ নয়। মানে দেখ, আমি যেটাই করব সেটাই যদি আমি মন দিয়ে করি সেটাই ভালো। ফার্মাসি মোটেই খারাপ নয়, নার্সিংও ভালো, ফার্মাসিও ভালো। তুই ফার্মাসি বা করলি না কেন? তো তুই মানে আসলে বাবা বলছিল যে তোরা কখনো কোনো কিছুতে পেয়ে গেলে, মানে কখনো কোনো কিছুতে পেয়ে গেলে কখনো সেটা ছাড়বি না, ঠিক আছে? সেটাতে পড়ে তারপর যদি মনে হয় যে আমি কিছু করবো, তার সাথে আমি করলাম, সেটা আলাদা কথা, কিন্তু কখনো ছাড়তে নেই, কখনো এই ভুলটা করিস না। অনেকেই জানে না। স্যার বলছি যে ওই সিইউইটি দেওয়ার পরে কেউ যদি বিশ্বভারতী পেয়ে যায়, তো সেটা অনার্স করলে কেমন হবে ওখান থেকে? ভালো, কোনোটাই খারাপ নয়, সেটাও ভালো। মানে আমার জানি না আমার যে রেজাল্টটা করেছে ওখানে পাবো কিনা, কিন্তু আমার 356 হয়েছে, মানে 1000-এর মধ্যে 356 পেয়েছি। তাহলে আমি বায়োলজির জন্য জুলজি আর বোটানিতে দিয়েছি কাউন্সিলিং করতে। আমার ইচ্ছে ছিল এগ্রিকালচার করার, কিন্তু এগ্রিকালচারে ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দিতে হয় বলে সেটা আমি জানতাম না, শুধু এগ্রিকালচার দিয়েছি, তো ওটা আর কাউন্সিলিং হবে না। আচ্ছা, কোনো অসুবিধা নেই, অনার্স করলেও কোনো অসুবিধা নেই, সেটাও ভালো, ঠিক আছে। মানে যদি তুই কোনো যেটাই তুই ঠিকঠাক মন দিয়ে পড়বি সেটাই খারাপ নয়, সেটাও ভালো, কোনো অসুবিধা কিছু নেই। মানে এরকম নয় যে আমি অনার্স করতে পারি না। এবার আমি বলবো যে ধর তুই নার্সিং পেয়ে গেলি, তোর যেহেতু স্বপ্ন নার্সিং, তাহলে অবশ্যই নার্সিং আবার তুই পরীক্ষা দিয়ে পেয়ে গেলে অবশ্যই নার্সিং এ শিফট করে যাবি, কোনো অসুবিধা নেই। ইয়ার তো এক হলো না। আর ভালো লাগছে না। আমি 2024-এর 28 ফেব্রুয়ারি এইচএস শেষ হয়েছে, আমি বুঝতে পেরেছি, তারপর থেকে বসে আছি। বুঝতে পেরেছি, মানে আমি তোদের পুরো সম্পূর্ণ যে ইয়েটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। আমাদেরও কি ভালো লাগছে, মানে যে আমরা বারবার এসে বলছিলাম যে এক্সাম হবে, এখনো সেই এক্সামের পাত্তা নেই, কিন্তু মানে আমরাও ওই একই ভাবে আমরা ওই করছি, সাফার করছি। তারপর তো জয়েন্টের রেজাল্টও বেরোচ্ছে না। ওইটাই আমি এতক্ষণ ধরে বলছিলাম যে জয়েন্টের রেজাল্টটা না বেরোনোর জন্যই আর কি সমস্যাটা হচ্ছে। জয়েন্টের রেজাল্ট বেরোলে আমাদের কাছে একটা ক্ল্যারিটি চলে আসবে যে হ্যাঁ ঠিক আছে, জয়েন্টের রেজাল্টটা বেরোলো, তাহলে এবার এইটা হতে পারে। এই হচ্ছে বিষয়। আমার একটা ফ্রেন্ড মানে আপনার ওই কলকাতায় গুরু নানক যেটা আছে না, গুরু নানক ইনস্টিটিউট, হ্যাঁ ওখানে আইটি তে ভর্তি হয়েছে। আমার যে বেস্ট ফ্রেন্ড সেই হয়েছে ভর্তি। তো ওদের তো সেশন শুরু হয় আগস্ট থেকে, এখনো অবধি কলেজ থেকে কোনো আপডেট দিচ্ছে না, কিন্তু ফার্স্ট সেমিস্টারের পুরো পেমেন্ট নিয়ে নিয়েছে, কিন্তু কলেজের কোনো আপডেট নেই, যেহেতু ম্যাকআউটের আন্ডারে, তাহলে কোনো আপডেট দিতে পারছে না ওরা। এখন সবকিছুই রয়েছে, যেমন WBJEE থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে করে দেওয়া হয়েছে। তো এরকম প্রচুর কিছু হচ্ছে, বা দেখা যাক সেটা কি হয়। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, আর কি বলবো। এই হচ্ছে আরেকটা কোশ্চেন করছি, বলছি যে কলকাতার যেটা কল্যাণী আছে না, ওখানে প্রপার কল্যাণীতে, হ্যাঁ ওখানে একটা IINR বলে একটা ইনস্টিটিউট আছে, তো ওটা নার্সিং এর জন্য কেমন হবে? প্রাইভেট? হ্যাঁ প্রাইভেট। সরকারিতে পেয়ে গেলে সেটা বেশি ভালো। না স্যার, আসলে যদি না হয় তো ওটাই তো টেনশন লাগছে যে কি হবে, বুঝতে পারছি না। বলবার আছে, মানে আগে প্রাইভেট আর সরকারিতে একটা
অসুবিধা ছিল, কি বলতো? সেটা হচ্ছে যে মানে তোরা দেখেছিস কিনা আমার জানি না, ওই ভিডিওটা একটু দেখে নিস, আমি করে দিয়েছি ভিডিওটা। এবারে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, সাপোজ যে কেউ যদি প্রাইভেটে করে সে পেলো 80, কেমন? আর যদি কেউ সরকারিতে করে সে পেলো 70, কথার কথা আমি বলছি। তো ওখানে এই 70 আর 80, এই যে নাম্বারের 10 নম্বরের তফাৎ, তাতে কি হতো, ওইখানে একটা মার্কস দেয় না, মানে আমি কত পেয়েছি একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী একটা মার্কস দেয় না, ওই মার্কসটা এবারে খুব একটা তোদের অসুবিধা হবে না, তফাৎ হবে না। কেন? কারণ ওখানে একটা রেঞ্জ বেঁধে দিয়েছে যে 70 পেলেও তুমি যদি 4 পাও, 75 পেলেও তুমি ওটা বোধহয় 75 থেকে মানে 80 90 একটা দেখতে হবে, আমি ভুলে গেছি। 75 থেকে একটা রেঞ্জ বোধহয়, আর 100 অব্দি এরকম কিছু একটা রেঞ্জ, আমি রেঞ্জটা ভুলে গেছি। এনিওয়ে, তো মানে ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম, ধর 70 পেলো কেউ আর কেউ 80 পেলো, তাদের নাম্বারের মানে ধর কেউ 70 পেলে যদি 4 পায়, কেউ 80 পেলে 5 পাবে, মানে 1 নাম্বারের ওই একাডেমিক কোয়ালিফিকেশনে তফাৎ হবে। মানে ওটা গভর্নমেন্ট প্রাইভেট সব জায়গাতেই একদম একদম, মানে ওই মানে গভর্নমেন্ট প্রাইভেট বলতে ধর গভর্নমেন্টে পড়ে একটু নাম্বার কি হয়, কম হয়, তো কারণ তো এবার প্রাইভেটে বললে নাম্বারটা বেশি হয়। তো এবার গভর্নমেন্টে ধর পড়ে আমি 75 পেলাম, আর কেউ একজন সরকারি প্রাইভেটে পড়ে 80 পেলো, তো ওদের যে রেঞ্জটা করেছে সেই রেঞ্জ অনুযায়ী দেখা যাচ্ছে যে ওই নাম্বার হয় 1 হয়ে যাচ্ছে, মানে দেখা গেল 75 থেকে 80, ধর কেউ 75 পেয়েছে আর কেউ 80 পেয়েছে, সবাই 4ই পাচ্ছে। আর কেউ ধর 70 পেয়েছে, সে 3 পেলো, তার মানে নাম্বারের তফাৎ কত হলো? 1। এরকম একটা জাস্ট ইয়ে হচ্ছে, তার থেকে বেশি কিছু যে খুব ইয়ে হচ্ছে ডিফারেন্স হিউজ, তা কিন্তু নয়। তো এটা একটা ভীষণ ভীষণ ভালো ব্যাপার, মানে ভীষণই ভালো ব্যাপার এটা, ঠিক আছে? মানে ওখানে পড়া যাবে ওই কলেজটাই? হ্যাঁ, ওই কলেজটা কেমন, মানে প্রাইভেট, ঠিক আছে, মানে সবই মোরাললেস সেম, কোনো কল্যাণীর ভালো খারাপ নয়, ঠিক আছে? তো কিন্তু প্যাকেজটা অনেক বলেছে আমাকে। হ্যাঁ, সে তো হবেই, প্রাইভেটে তো হবেই, আমি তো বললামই সেটাই, প্রাইভেটে তো হবেই, ওটা কিচ্ছু করার নেই, প্রাইভেটে তো হবেই। আচ্ছা দাঁড়া, একটু রিয়াজুল কি বলছে শুনে নি। রিয়াজুল বল, সুস্মিতা বল, অনিন্দিতা বল, কে আগে বলবি? সবাই আছে পরপর। স্যার আমি বললাম এইমাত্র অনিন্দিতা, যেটা অনিন্দিতা বলেছে। রিয়াজুল বল, কি বলবি? বলছে কি জবের জন্য যেটা মানে আগে তো প্রথমে এনএম জিএনএম বা জেনপাস যে কোনো এক্সাম হলো, সেটা কোর্সটা কমপ্লিট করার পর যে হয় না, মানে প্রাইভেট আর গভর্নমেন্ট দুটো কলেজ, মানে যে যদি কেউ যদি গভর্নমেন্ট না পায় তো সে সেটাতে প্রাইভেটে চলে যায়, তো নাম্বারটা অনেকটা ভ্যারি করে। মানে আমি 4 বছর বা 2.5 বছর বা 3.5 বছর কোর্সে কত নাম্বার পেলাম এই যে কলেজটাতে যতদিন আমি ছিলাম, সেটা যখন হচ্ছে আমাদের যখন এই যে এই বছরে যখন জিএনএম আর হচ্ছে বিএসসির যে এটা বেরোলো, সিট বেরোলো যে এবার এতজন স্টুডেন্ট নেওয়া হবে, তো তখন মানে ধরে নেন 1 বছর বা 2 বছরের পর আমরা যখন দেব, মানে এই জিনিসটা যখন আমাদের মধ্যে হবে, তো ওই মানে নাম্বারটা কি ভ্যারি করবে, মানে ওই কলেজ থেকে এসছে বা প্রাইভেট থেকে এসছে বা গভর্নমেন্ট কলেজ থেকে এসছে? খুব একটা অসুবিধা হবে না, তার কারণ ওই কারণটাই আমি এইমাত্র বললাম, যে এবারে এখন যে নতুন ভ্যাকেন্সি বার করেছে, ওই ভ্যাকেন্সিতে এরকম করেছে ব্যাপারটা, আমি ওটাই বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে। ধর সাপোজ কেউ একজন 75 পেলো, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কেউ একজন 75 পেলো, ক্লিয়ার? এই 75 পেলে সে ধর 4 পাবে, কথার কথা। কেউ একজন 80 পেলো, ঠিক আছে, প্রাইভেটে করেছে, সে একটু বেশি নাম্বার পেয়েছে, সে এখানে 5 পাবে, ঠিক আছে? ওদের একটা রেঞ্জ আছে, আমি রেঞ্জটা ভুলে গেছি, আমার ওই ভিডিওটা দেখবি, 70 থেকে 75 এরকম পেলে 4 পাবে, 80 থেকে এরকম 5 পাবে, এরকম একটা রেঞ্জ। তাহলে তোর নাম্বারের তফাৎ কত হচ্ছে? 1 নাম্বারের তফাৎ, ঠিক আছে, মাত্র 1 নাম্বারের তফাৎ, খুব একটা সমস্যা হবে না, ঠিক? খুব একটা এই নিয়ে প্রবলেম হবে না, মানে খুব বেশি যে নাম্বারের তফাৎ হয়ে যাবে, হিউজ একটা, আগে যেটা হতো হিউজ ডিফারেন্স, সেই জায়গাটা থাকবে না, ঠিক আছে? সেটা জিএনএম, বিএসসি নার্সিং নতুন যে রিক্রুটমেন্ট বার করেছে, দুটোর ক্ষেত্রেই বললাম, দুটোর ক্ষেত্রেই খুব একটা কিছু প্রবলেম হবে না, আই হোপ সো, ঠিক আছে? হোপ সো কি মানে ওখানে দিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে, ওখানে সব দিয়ে দিয়েছে। স্যার জিএনএম শ্রাবণী বল, শ্রাবণী কি বলছিলি বল, শ্রাবণী। বলছি স্যার ভিডিও অন কর, ভিডিও অন করে নে। ভিডিও অন করে যাবে না? এ বাবা, ভিডিও অন না করলে কথাও শোনা যাবে না, কথা শোনা যাচ্ছে না এখানে কিছু, বল। বলছি স্যার আমি আগের বছর কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, এবার ওই কলেজটাতে 1 ইয়ার পরে ডিসকন্টিনিউ করেছে, এবার কি ওই কলেজটাতে অ্যাডমিশন নেওয়া যাবে? প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোর মানে তোর না, আমি আগে আপাতত আপনি বলি, হ্যাঁ, আপনার এজ কি 30-এর কম? আমার এজ 21।
ও, আমি অনেক বড় তোর থেকে, তাহলে তুই বলছি। আচ্ছা বল এবার। আমি নিউ জয়েন করেছি আপনার ক্লাসে। আচ্ছা আচ্ছা, না আমি যেহেতু তো মানে তোকে বিবাহিত দেখলাম, আমি ওই জন্য একবার জিজ্ঞেস করে নিলাম যে তোর এজ কি, ওই জন্য। ঠিক আছে, আমি তুই বলছি তো, আবার তোর যদি রাগ হয়। ঠিক আছে, তোর আমার ছোট্ট বোনের মতো তো। বল এবার, বল কি বলছিলি। বলছি স্যার, আমি 18 বছর কলেজে নিয়েছিলাম। কলেজে অ্যাডমিশন নিয়েছিলি? হ্যাঁ, আরেকটু করে আমি কলেজে গিয়েছিলাম। এবার আমি ডিসকন্টিনিউ করেছি, ওখানে 1 ইয়ার করে প্রবলেম ছিল, এবার ডিসকন্টিনিউ করেছে। ওই কলেজে গিয়ে আমি আবার অ্যাডমিশন নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবি পারবি পারবি। এবার ওখানে একটু কলেজে গিয়ে কথা বলিস তুই। আচ্ছা, ডিসকাউন্টে তুই কি এক্সাম দিয়েছিলিস? হ্যাঁ, এক্সাম দিয়েছিলাম, এক্সাম দিয়েই ডিসকন্টিনিউ করে দিয়েছি। এক্সাম দিয়ে মানে ওর রেজাল্ট ফেজাল্ট কিছু পেয়েছিলি বা ওরকম কিছু? হ্যাঁ, রেজাল্ট তোর সব কিছু সেমিস্টার হয়ে গেছে এখন, তো সেমিস্টার মানে কোন সেমিস্টার দিয়েছিলিস? ফার্স্ট। মানে সেকেন্ড সেমিস্টার দিসনি? আমাদের তো সেমিস্টার না, জিএনএম তো সেমিস্টারে নাই। কি আরেকবার বল। আমাদের তো সেমিস্টার না স্যার, আমাদের ইয়ার জিএনএম। ও, তোর জিএনএম, আমি ভাবছি এমনি নর্মাল কলেজে ভর্তি হয়েছি। ও সরি 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 সরি। একবার কলেজে গিয়ে মানে ওটার রেজাল্ট ফেজাল্ট আছে তোর কাছে? হ্যাঁ, রেজাল্ট আছে। আমাদের কলেজ থেকে অ্যাডমিশন শুরু হলে তখন গিয়ে মানে যোগাযোগ করতে। তাহলে অ্যাডমিশন মানে এখন কি অ্যাডমিশন হচ্ছে না তো? এখন তো কোনো কিছুই হচ্ছে না। তখনই, হ্যাঁ, তোকে তখনই গিয়ে একবার যোগাযোগ করতে হবে। এবার হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আশা করছি কোনো প্রবলেম হবে না। এবার এইটা একটা হতে পারে কি, যে ধর তুই এবারে আবার দিবি তো পরীক্ষা, এক্সাম দিবি তো আবার, মানে ফর্ম বেরোলে আবার এক্সাম দিবি তো? হ্যাঁ, এবার এইটা হতে পারে, অনেক সময় এটা হয় কি, সাপোজ ধর আমি এবছর ভর্তি হয়েছিলাম, আমি 10 পেয়েছি কথার কথা, পরের বার গিয়ে দেখা গেল ওই কাট অফটা বেড়ে গেছে। ঠিক আছে, মানে ধর 12 হয়ে গেছে, ইয়ে গেছে, মানে তার মানে কি আমি পরের বছরের তুলনায় এবছরে আমার যে নাম্বারটা সেটা দেখা গেল তুলনামূলক কম হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি জানি না কি হবে ওরা, মানে তবে আই হোপ খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, ইয়ে করা যাবে। আর তুই ডিসকন্টিনিউ বা করেছিস কেন এই সুযোগটা পেয়ে? বিশাল বড় ভুল করেছিস, না করলেই ভালো হতো ডিসকন্টিনিউ, মানে কোনোভাবে একটু চালিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, তো কলেজে অ্যাডমিশন হোক, আমার মনে হয় তোর যেহেতু করেছিস তো, আবার এরকমও হতে পারে অত কিছু না দেখে ডাইরেক্ট নিয়েও নে। তোর প্রাইভেট ছিল না মানে গভর্নমেন্ট ছিল? আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা হবে না, কিছু প্রবলেম হবে না, কোনো সেরকম কিছুই প্রবলেম হবে না। আই হোপ প্রাইভেট তো সেরকম কোনোই খুব একটা অসুবিধা হবে না। মানে আমি যে কন্ডিশন গুলো বললাম ওগুলো অত কিছু দেখতে না। ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিকঠাক। জিএনএম ভালো না এএনএম, মানে কোনটা দুটোর মধ্যে? জিএনএম ভালো না এএনএম ভালো? দুটোই ভালো, ওটাই আমি কি খারাপ বলতে পারি? ঠিক, তো দুটোই ভালো। এবার দুটোর মধ্যে তফাৎটা জানিস তো? এএনএম হলে কি হয় আর জিএনএম হলে কি হয়, কারা দিতে পারে, ওটা জানিস তো? না স্যার, সেখানে কেউ জানে না মানে এএনএম জিএনএম এর মধ্যে তফাৎ। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া 1 মিনিট বলছি। হ্যাঁ শুনছি, 1 মিনিট। হ্যাঁ বল বল আক্তার, বল। স্যার, আমি প্রথমে জানাই শুভ সন্ধ্যা। আমি মুর্শিদাবাদ থেকে বলছি স্যার। তো আমি, আমার সায়েন্স ছিল না, আমি এনআইও থেকে আমি পরীক্ষা দিয়েছি, এনআইও থেকে আমি সায়েন্স নিয়েছি। আমি এই বছর রানিং স্যার SMFWB তে বসেছি এবং আশা করছি স্যার আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আমি আপনার কাছে যেটা জানার জন্য মানে আমি আগ্রহী, এবার কিরকম কাট আপ আসবে স্যার, কিরকম নাম্বার পেলে কিরকম কাট আপ আসবে, দেবী আমি একটা ভালো গভর্নমেন্ট কলেজ। SMFWB যেই বা ইয়ে নিয়ে কথা বলছি, আমি ওই জন্য গ্রুপে লিখে দিয়েছিলাম, এটা শুধু এএনএম টিএনএম দের জন্য। ঠিক আছে, তো এইটাই এখন আমি কাট অফ নিয়ে আলোচনা করছি না, ওটা পরে আমি আরেকটা জেন পাসদের জন্য আলাদা একটা আমি মিটিং করবো। ঠিক আছে, তখন আমি ইয়ে করবো। আমি ওই জন্য বলেই দিয়েছি যে এএনএম কে জানাবো, একটু ওদের সাথে ইয়ে করে নিই, তারপর তোদের সাথেও মিটিং করবো, এর মধ্যেই করবো এই সপ্তাহে। ঠিক আছে, তো ওগুলো নিয়ে আলোচনা করবো, ইয়ে করে নেবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর কে আছে দেখি, কি বলছিলি? অঙ্কনা বল, কি বলছিলি অঙ্কনা?
হ্যাঁ স্যার আমি আচ্ছা এখানে আরেকবার বলে দিই, যারা এএনএম জিএনএম আছে তারাই শুধু থাক, বাকিরা এখানে এখন থাকিস না। জেন পাস এসএমএফ ডাব্লিউবি যারা আছে সেখানে থাকিস না, ঠিক আছে? নেক্সট আরেকটা যে মিট করবো সেটা আমরা এসএমএফ ডাব্লিউবি জেই বা জেন পাস যারা দিয়েছিস তাদের সাথে আমরা মিট করবো, ডাব্লিউবি জেইর জন্য আলাদা একটা মিটিং করবো, ঠিক আছে? চল। হ্যাঁ স্যার, বলছি যে আমি 2024 সালে এনএম এক্সাম দিয়েছিলাম, তো আমার ফল আশানুরূপ হয়নি। আমি আড্ডা 247 থেকেই আমি কোচিং নিয়েছিলাম, তো অনেক কিছু প্রবলেমের জন্য আমি পড়াটা কন্টিনিউ করে উঠতে পারিনি, তার কারণে এক্সামটা আমার আশানুরূপ ফল হয়নি। তো এবার আমি আবার আড্ডা 247-এ কোচিং নিয়েছিলাম, নেওয়ার পর আপনার ক্লাস করেছি, আমি সব ক্লাসই মোটামুটি করেছি, কিন্তু খুব টেনশনে আছি যে পরীক্ষা মানে কি হবে, মানে বুঝতে পারছি না, এখনো গুলিয়ে যাচ্ছে সব। মানে প্রিপারেশন তো আছে কিন্তু বুঝতে পারছি না কি করব। কি করবি বলতে এখন কিছু নয়, প্রিপারেশন যদি থাকে তো আপাতত যেটা করার, যদি প্রিপারেশন থেকে প্র্যাকটিস করা আর কি, মানে এমসিকিউ প্র্যাকটিস। এখন কি মক টেস্ট গুলো দেব নাকি এমনি বুক তো কিনেছি প্র্যাকটিসের জন্য, তো আপনার যে আড্ডা 247 থেকে যে বুকটা এনএম জিএনএম এর জন্য ধন্বন্তরী বুকটাও কিনেছি, ওটাও আমি প্র্যাকটিস করছি আপনাদের ক্লাস দেখে দেখে। তো আর কি করণীয় সেটা একটু বললে ভালো। মক টেস্ট গুলো দে, ব্যাস মক টেস্ট দে, আর মক টেস্ট গুলো দেওয়া আর কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করা, এটাই মেইনলি এখন করণীয়। কারণ তো যেহেতু প্রিপারেশন রয়েছে তো এটা এনাফ, মোর দ্যান এনাফ। বলি স্যার কি যে হবে, টেনশনে আছি পরীক্ষার জন্য। পরীক্ষা যে কি হবে, ঠিক আছে, তো অসুবিধা হবে না আশা করি। হ্যাঁ কি বলবি বলছিস বল। হ্যাঁ স্যার আমি হ্যাঁ স্যার যেটা বলছি কোন স্টুডেন্টের টোটাল সিলেবাসটা যদি আমরা 100% ধরি, তার সে যদি 50 to 60% কমপ্লিট করে রাখে, বা কিছু কিছু গ্যাপ থেকে গেছে কোনো জায়গায়, হয়তো তার কোথাও একটু ওটা কমপ্লিট হয়নি, কোনো সেটা ক্র্যাশ কোর্স হতে পারে বা আগেকার হতে পারে, তো সেটা যদি সে হিসাব করে দেখলো যে তার 50% to 55 বা 60 এরকম হচ্ছে, টোটাল সিলেবাস কমপ্লিট আছে, তাহলে তার পক্ষে কি এবছর জিএনএম ক্র্যাক করা সম্ভব? এনএম জিএনএম একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন স্যার, যদি লাস্ট এক মাস এসে কতটা কিভাবে প্র্যাকটিস করলে যে এনএম জিএনএম এর যার টার্গেট 100+ পাওয়া বা যার টার্গেট কোনো কিছু করা, সেই কতটা করলে খাটলে বা কিভাবে পেতে পারে, একটু যদি বলতেন। মানে 50% যদি কমপ্লিট থাকে, এখনো যদি সে পড়াশোনা শুরু করে দেয় তো খুব একটা অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে এটাই, মানে যেহেতু এএনএম জিএনএম, তো এএনএম জিএনএম এর সিলেবাস যেহেতু 9-10 বেস্ট, তো সেই জন্য 50% কমপ্লিট আর 50% করতে আমার মনে হয় না এখন থেকেও যদি শুরু করে তাহলে কোনো খুব একটা অসুবিধা হবে না। আর একটু এখন যদি শুরু করে কতটুকু করে করবে, আমি ওটাই বলতে চাইছিলাম। প্রিভিয়াস ইয়ার মানে 6-7 ঘন্টা থেকে ইম্পর্টেন্ট। আগে একবার যেটা করা উচিত সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারটাকে একবার চোখ বুলিয়ে নেওয়া, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো, ঠিক আছে, যে কোনো সাবজেক্টে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একবার চোখ বুলিয়ে নিলাম, তাহলে কি হলো, আমার মাইন্ডে সেট হয়ে গেল যে আচ্ছা এই জায়গা থেকে প্রশ্ন এসেছিল। আমি বলবো সাবজেক্ট ওয়াইজ করাই বেটার, একসাথে সব সাবজেক্ট দেখে নিয়ে তারপর ওটা ডিফিকাল্ট। আমি ফিজিক্স করছি এখন, তাহলে ফিজিক্সের একবার প্রিভিয়াস ইয়ার যত দিনের যা কোয়েশ্চেন আছে একবার দেখে নিলাম, হয়ে গেল। এবার আমি ওই চ্যাপ্টারটা নিয়ে বসলাম, 9-10 এর যে বইটা আছে আমার কাছে, 9-10 এর একদম বই নিয়ে বসলাম, অটোমেটিক আমার মাথায় ক্লিক করতে থাকবে আচ্ছা এই জায়গাগুলো আমাকে পড়তে হবে, ব্যাস, মোর দ্যান এনাফ। আর কোনো অসুবিধা। 9-10 এর বই যদি কেউ মনে করে 8 ঘন্টা মাস্ট, 6 to 8 মানে একটা সাবজেক্টের জন্য মিনিমাম 1 ঘন্টা তো মাস্ট, 1 ঘন্টা একদম মিনিমাম মাস্ট। ও আর একটা জিনিস সব থেকে ভালো হয়, সবাইকেই বলছি এটা, 9-10 এর যে বইটা আছে, 9-10 এর বইয়ে কিন্তু প্রচুর এমসিকিউস কোয়েশ্চেন আছে, শর্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে, ওইগুলো কিন্তু অবশ্যই করবে, ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আরেকটা বলছিলাম স্যার, একটা কথা বলি স্যার, লাস্ট এক মাসে যেটা আমি বলতে চাইছিলাম, লাস্ট এক মাসের মধ্যে, মানে আপনি তো বললেন 6 থেকে 8 তো করতে হবে, কোনো কিছু করার নেই, কিন্তু যে 100+ নিয়ে রেখেছে, যার টার্গেট ওটাকে করবে, সে কত খাটতে পারে? মানে স্টুডেন্ট হিসেবে তো ওটা খাটবেই, কিন্তু আপনার প্রেডিকশন অনুযায়ী কতটা করা দরকার? যতটা মানে করা যায়, এটা মানে তার ক্যাপাসিটির উপর কি কতটা করতে পারছে। অনেক সময় হয় আমি 1 ঘন্টার বেশি পড়তে পারছি না, অনেক সময় হয় আমি 2 ঘন্টার বেশি ফিল হয় স্যার, ভীষণ ডিস্ট্রাক্ট হয়। ওটাই হচ্ছে ব্যাপার, যে কে কতক্ষণ পড়তে পারছে সেটার উপর ডিপেন্ড করছে জিনিসটা পুরোটাই।
কিন্তু মোর দেন তোমাকে 8 ঘন্টা করতে হবে যে কোনো ভাবে। একদম একদম, মানে এক একটা সাবজেক্টের কথা বলছি 1 ঘন্টা কিন্তু। মানে হ্যাঁ সেটা পার অবশ্যই, এক একটা সাবজেক্ট 1 সাবজেক্ট 8 ঘন্টা। ঘন্টা। হ্যাঁ, এবার পার কিন্তু সাবজেক্ট এবার 1 একটা ঘন্টা ব্যাপার মানে আমি যেটা 1 ঘন্টা মক টেস্ট, সারাদিনে 1 ঘন্টা নয়, মানে আমি 1 ঘন্টা পড়লাম, পড়বার পর আমি আবার অন্য কোনো একটা সাবজেক্ট পড়লাম, এইভাবে বলতে চাইছি আর কি। ঠিক আছে, ইয়েস মানে স্যার আমি সারাদিন বুঝে পুরোটা গেছি। একটা সাবজেক্ট নো নো মানে নো মিনিমাম আমি যদি বলি ধর তোদের 4টে সাবজেক্ট যদি বলি, অঙ্কটা বেশি লাগে, তাহলে অঙ্কটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। ঠিক আছে, মানে আমি টোটাল বলছি। ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টা তো প্র্যাকটিস করতেই হবে। আর বাকিগুলো আমি মোরালেস 2 ঘন্টা করে করলেও হয়ে যাবে আশা করছি। বায়োলজি তার মধ্যে একটু টাইম কম দিলেও হবে। কেন কম দিলে হবে? কারণ অনেকটা মুখস্থ করলেও হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য ফিজিক্সের অঙ্ক থাকে, একটু বুঝতে হয়। কেমিস্ট্রি আর ফিজিক্সটায় অঙ্ক বুঝতে হয়, আর স্যার কেমিস্ট্রিরও বলছিলাম অনেক কি যে কিছু। অঙ্কটা 9 10 বই করলে হবে? ভিডিও অন কর স্বস্তিকা, দিয়ে তারপর বল। স্যার একটু প্রবলেম আছে, ভিডিও মানে আমি বাইরে আছি তো, বাইরে থেকে ক্লাসটা করছি একটু। আচ্ছা বল। বলছিলাম যে অঙ্কগুলো 9 10 এর বুক থেকে করলে হবে? হবে 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 হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ বল বল, তুমি বল বল। চাপে আছে, ভয় লাগছে প্রচুর। অসুবিধা হবে না, এক্সামটা মানে নোটিফিকেশন গুলো বেরোক, ভয় কাটিয়ে দেবো, অসুবিধা নেই। লাইভ মক টেস্ট স্যার যেটা বলছিলাম, হ্যাঁ নোটিফিকেশন 1 মাস মতো হাতে রেখে মক টেস্ট গুলো দিলেটা কি বেটার হয়, না এখন থেকে দেওয়াটা ভালো হবে? আমি তো বলবো যত আগে থেকে দিবি তত ভালো, এখন থেকেও দিতে পারিস, কোনো বারবার অসুবিধা দেওয়াটা। নেই। হ্যাঁ, যত বেশি দিবি তত ভালো। আর যেটা 65 মক টেস্ট আছে বেস্ট অফ, ওটাকেও কেনাটা জরুরি তাই না স্যার? ওটা ইয়ে করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই। আর মক টেস্ট গুলো এরকম ভাবে তুই দুমদাম দিয়ে দিলাম দেওয়ার জন্য ওরকম নয়, কিন্তু পড়ে দে। ঠিক আছে, আচ্ছা মক টেস্টের জন্য একটা জিনিস বলি মানে আমি। তুমি ভালো মতো প্রিপারেশন নিয়ে তারপরে মক টেস্ট দেওয়ার কথা বলছেন স্যার? জন্য হ্যাঁ আমি একটু বলি, মক টেস্টের জন্য প্রথমত সাপোজ আমি মক টেস্ট দিয়ে দিলাম, তার মধ্যে আমার প্রথম যে কোয়েশ্চেন এটা আমি ভুল করেছি, ঠিক আছে, দ্বিতীয় যে কোয়েশ্চেন এটা আমি ঠিক করেছি, ভালো করে বুঝবি, হ্যাঁ একটু মন দিয়ে শোন কি বললাম। মক টেস্ট হচ্ছে, মক টেস্ট দিতে গিয়ে আমি এই কোয়েশ্চেনটা ভুল করেছি, এই কোয়েশ্চেনটা আমি ঠিক করেছি। এই কোয়েশ্চেনটায় কটা আনসার আছে? 4টে আনসার আছে, মানে 4টে অপশন আছে। ঠিক, এই কোয়েশ্চেনটায় কটা অপশন আছে? 4টে অপশন আছে। ঠিক, কোনো অসুবিধা নেই, ভালো কথা। এবার প্রথমত এই কোয়েশ্চেনটা আমার 1 উত্তর হওয়া উচিত ছিল, আমি 2 করেছি, তাহলে এখান থেকে আমার 2টো কোয়েশ্চেন হয়ে গেল। এই 2টো অপশন কেন পড়বো আমি, সেটা আমার কাছে ক্ল্যারিটি থাকা দরকার। ঠিক, মানে এই 2টো আসলেও যেন আমার মিস না হয়ে যায়, হয়ে গেল। ঠিক একইভাবে এটার আমি 1 নম্বর অপশন হতো, এটা আমি একই করেছি, ঠিক করেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাকি 3টে যে অপশন আছে, এই দুটোর জন্য কি কি প্রশ্ন হতে পারে সেটাও আমায় দেখতে হবে। মানে মক দিয়ে দিলাম, মক দেওয়ার পর আমার কাছে মকের রেজাল্ট চলে এলো, মকের রেজাল্ট আমার কাছে চলে এলো, মকের রেজাল্টের পর এই প্রসিডিউরটা আমাকে ফলো করতে হবে। আস্তে 1 মিনিট আমি একটু বলে নি, তারপর তোরা বল। মক মানে মক দিয়ে হয়ে গেল না, মানে মক দিয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেল সেটা নয়, কিন্তু মক দেওয়ার পর এই পুরো প্রসিডিওরটা ফলো করতে হবে আমাকে। সাপোজ আমার কাছে 50টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের পিছনে 4টে করে অপশন আছে, তাহলে 4 5 20, মানে 200টা কোয়েশ্চেন তোমার এখান থেকেই হয়ে যাবে। আমি বোঝাতে পারছি? এই উত্তরটা কেন ভুল করেছি, এইটার কিসের জন্য উত্তর হতো, এই দুটো প্রশ্ন কি কি হতে পারে, এইটা আমি ঠিক করেছি, এই 3টে কার কার হতে পারে, এইভাবে আমার মক অ্যানালাইসিস করতে হবে। এবং এই মক অ্যানালাইসিস করবার জন্য মানে মক টেস্ট দেওয়া মানে আমি একটা কথা বলি, সাপোজ আমার কাছে মক টেস্ট রয়েছে, আমি দিতে শুরু করে দিই, মক টেস্ট দেবো বিশাল না, আমি প্রপার প্রিপারেশন নেওয়ার পর মক টেস্ট দেবো, নইলে ওই মক টেস্টটা মিনিংলেস হয়। ঠিক আছে, তো আমি প্রপার প্রিপারেশন নিয়ে নিলাম, এবার আমি মক টেস্ট দিতে বসলাম, এবার আমি কোনো পড়াশোনার জায়গায় নেই, তাহলে এবার আমি কি করব, আমি যেই পুরো মক টেস্টটা দিলাম, এই মক টেস্টটাকে পুরো আমি নিজে বাড়িতে বসে বসে অ্যানালাইসিস করব, পুরো জিনিসটাকে অ্যানালাইসিস কিভাবে করব সেটাও আমি বলে দিলাম। এই অ্যানালাইসিস করলে নিজের বেস্ট থেকে বেস্ট পরীক্ষার সময় দিতে পারবি, আমার কথা বিশ্বাস করে দেখিস, কোনোদিনও এটা মিথ্যে হবে না, কোনোদিনও এটা ভুল হবে না, মানে আমি এতটা গ্যারান্টি নিয়ে বলছি। ঠিক আছে, এটা কোনোদিনও মানে এরকম ভাবে করলে আর কোনোদিনও কিছু অসুবিধা হবে না। ঠিক, যাই হোক, যদি শুরু হয় তখন কি ওবিসি যাদের আছে ওবিসি কি অ্যাপ্লাই করব নাকি জেনারেল দিয়ে করতে লাগবে, কি করতে হবে যদি ফর্ম ফিল আপ শুরু হয় একটু বলবেন? ফর্ম ফিল আপ যখন শুরু হবে তোর ওবিসি যা আছে ওবিসি ওটাই করবি। স্যার এক্সামটা কবে হতে পারে তা? আচ্ছা, সৌরপার বাড়ি পুরুলিয়া নাকি?
আচ্ছা, যাই হোক এক্সাম আমি ওকে বলছিলাম যে এক মাস আপাতত ওয়েট করতে হবে, তারপরে আমি বলতে পারবো কবে নাগাদ হতে হবে। মানে সেপ্টেম্বরটা না গেলে কিছু বলা যাচ্ছে না। তার থেকেও বড় কথা জয়েন্টের রেজাল্ট না বেরোলে কিছু বলা যাচ্ছে না। এটা হচ্ছে এনএম জিএনএম এর যে পার্থক্যটা বললেন যে বলবেন, তখন বলতে বলতে থেমে গেলেন, তো যদি এখন বলেন। হ্যাঁ ওই তোরাই তো বলে দিচ্ছিলিস অবশ্য। বল কি একটা বলছিলিস এএনএম আর জিএনএম এর তফাৎ বল। হ্যাঁ স্যার, এএনএম জিএনএম এর যে পার্থক্যটা আপনি বলছিলেন, আমি প্রথমে জিজ্ঞাসা করলাম, তো আপনি বলছিলেন, তো বাকিরা কোয়েশ্চেন করতে লাগলো, তখন আপনি অন্যদিকে কোয়েশ্চেন অ্যান্সার দিতে লাগলেন। এটা যদি বলতেন পার্থক্যটা একটু কি। জিএনএম করলে কি আমরা গভর্নমেন্ট জব পাবো এরকম কি আপনি একটু বলবেন এটা নিয়ে? আমার একটু কে জানিস একদম পুরো বিষয়টা, কার কাছে ক্ল্যারিটি আছে পুরো এএনএম জিএনএম এর তফাৎ, কার কাছে আছে ক্ল্যারিটি পুরো? ঠিক জানি না জিএনএমটা তো একদম নার্স বেসড হয়ে গেল, আর এএনএমটাও নার্স বেসিং, কিন্তু ওটা তো মানে যে আমাদের গ্রামের দিকগুলোতে যে সেন্টার গুলো থাকে ওখানকার সবগুলোর মধ্যে যে হেড সেটা হয়। মানে একটা হচ্ছে বুঝতে পারি না এএনএম কারা দেয় জিএনএম কারা দেয়, মানে পরীক্ষা তো একটাই কিন্তু কারা এএনএম করে কারা আর জিএনএমটা মেইনলি তো সায়েন্স স্টুডেন্টদের জন্য, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য। না না এটা কোনো কথা না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আর্ট সায়েন্স দুজনেই করে। হাই ম্যাম, কেমন আছেন? হাই ম্যাম, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। তোমরা কেমন আছো? হাই ম্যাম, ভালো আছেন আপনি? এএনএম জিএনএম এর তফাৎ, এএনএম ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এএনএম হলে ডিরেক্ট সরকারি চাকরি, আর জিএনএম হলে সরকারি চাকরি পাওয়া যাবে না তা নয়, জিএনএম হলেও সরকারি চাকরি পাওয়া যায়, প্রাইভেটেও পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে এএনএম এ তোমাদের দুটোই ডিপ্লোমা, বাট বলা যায় যে জিএনএম করার পরে আরো ম্যাম আসার পর সবাই ভিডিও অন করছে, কি রে ভাই এত অবাক স্যারের সামনে কেউ মুখ দেখাবে না। আসলে মেয়েরা কি হয় না যে মেয়েদের কাছে কোনো লজ্জা থাকে না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক তাও মানে ম্যাম আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল। বলছি যেহেতু আমি বিবাহিত, আমার সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি চান্স মানে আশা রাখি চান্স পেয়ে যাব, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি জেএনএম এ চান্স পাই বা এএনএম এই ধরুন এএনএম এই চান্স পেলাম, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কি মানে হস্টেলের বাইরে থেকে আমি ট্রেনিংটা করতে পারবো? হ্যাঁ, কেন পারবে না? বিয়ে হয়ে গেছে বলে তো কি হয়েছে? না না, সে বিয়ে হয়ে গেছে সেটাই ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে আমার একটা ছোট বাড়ি বাচ্চা থেকে আছে, তো যদি পারমিশন থাকে। ও আচ্ছা আচ্ছা, বেবি আছে। আমার একটা ছোট বেবি আছে। তুমি দেখো না ভালো কি হয় বাড়ি। ধরুন আমি যে হসপিটালের চান্স পেলাম, সেই হসপিটাল থেকে কি আমাকে এইটুকু ছাড় দেবে যে আমি বাইরে কোথাও ভাড়া থেকে হোক বা কোনো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাতে কোনো অসুবিধা হয় না। না আমি শুনেছি যে জেএনএম এর ক্ষেত্রে হয়তো বা প্রথম 2 বছর হয়তো ছাড় দেয় যে বাইরে থেকে ট্রেনিংটা করতে পারবে, কিন্তু 3 বছর মানে লাস্ট ইয়ারটা কোনো কনসিডার করে না। লাস্ট ইয়ারটা শুনেছি আমি মানে যে কোনো প্রকারে আমাকে যে হসপিটাল আমি পাবো সেই হসপিটালের থেকেই আমাকে। হ্যাঁ, ওটা আসলে তোমার ওই যে ইন্টার্নশিপটা করতে হবে, তখন ইন্টার্নশিপের জন্য তোমার 6 মাসের একটা ইন্টার্নশিপ থাকে। 2 বছর তো পড়াশোনা, 6 মাস হচ্ছে ইন্টার্নশিপ। এবার ব্যাপারটা হচ্ছে তোমার সেটা হচ্ছে দেখো ততদিনে তো বেবিও অনেকটা বড় হয়ে যাবে, তো তুমি কিছু একটা উপায় বেরিয়ে যাবে, বলে না যে উপায় খুঁজলেই পাওয়া যায়, তো কিছু একটা বেরিয়ে যাবে। তো তখন একটা ভাবা যাবে। এখন ভালো করে প্রিপারেশন নাও যাতে হয়ে যায়, তারপর তো অনেক কিছু পড়ে আছে। আচ্ছা, এএনএম এর ক্ষেত্রে কি আমি এই সুযোগটা পাবো যে বাইরে থেকে আমি ট্রেনিংটা করতে পারবো হসপিটালে, যে হসপিটালেই পেলাম? কথা বলে সবই করা যায়, ঠিক আছে? তোমার এরকম প্রবলেম, তোমাকে সেটা বলতে হবে বুঝিয়ে। তুমি পেইং গেস্টে থাকতে পারো, কাছাকাছি থাকবে, তুমি দেখিয়ে দেবে আমি এরকম এত কিলোমিটারের মধ্যেই রয়েছি। নিশ্চয়ই কিছু এরকম থাকবে যে আমি এত কিলোমিটারের মধ্যেই রয়েছি, আমি এখান থেকে যেতে আসতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ম্যাম, বলছি আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকলে কি এএনএম এ চান্স পাওয়া র্যাঙ্ক ভালো থাকলে কি আমি এএনএম এ করতে পারবো? বললাম আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কি এএনএম পেতে পারি?
হ্যাঁ, কেন পেতে পারো না? এএনএম জিএনএম তো আর্টস সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, থেকেই আসতে পারে। বোথ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, থেকেই দিতে হিমা পারে। আমার এখানে কথা ওরা বিশ্বাস করছে না। হিমা আমি এতক্ষণ ধরে কি বললাম? না না স্যার, বিশ্বাস করেছি সেটা না। আমি একটা কথা বলি। আমিও পড়াই, আমি বলছি জানি কি ভগবান। আমি আপনাকে স্যারকে দুজনকে মানে দুজনকেই বলছি আসলে আপনার দুজনদের ওপিনিয়নটা আমি জানতে চাইছি। মানে এখন এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় সবারই এইটুকু প্রবলেম আছে যে করতে গিয়ে সমস্যাটা আমাদের মেইনলি কি হচ্ছে যে এখন বিষয় মানে একটা টেনশন তো রয়েছে যে এক্সামটা কি হবে, এক্সামটা কি হবে। এবার আমাদের আরেকটা ভাবা দরকার যে আমাদের যদি মানে প্রিপারেশনটা একদম ভালো রকম থাকে তখন আমাদের একটা এরকম মন থেকে জেদও আসবে যে না আমাদের এক্সামটা হওয়া দরকার। তখন আমরা কিছুটা মানে নিজে থেকে লড়তেও পারবো যে না আমাদের এক্সামটা হতেই হবে, যেহেতু আমাদের প্রিপারেশনটা মানে বাদ যাবে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এমনও প্রবলেম হচ্ছে নিজেদের মধ্যে যে মানে আমরা যখন পড়ছি হয়তো যে জয় স্যার বললেন যে মানে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা প্রিপারেশন নেওয়াটা খুব দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি একটা সাবজেক্ট হয়তো ফার্স্টে বায়োলজি নিয়েই পড়লাম, এবার যে চ্যাপ্টারটা আমার খুব উইক আমি সেটা নিয়েই পড়তে বসলাম, তখন কি হচ্ছে ওই চ্যাপ্টারটা 1 ঘন্টা পড়া হলো, তখন দেখতে গিয়ে লাগছে ওটা আমার একটু মানে ভালো লেগে যাচ্ছে বা কোশ্চেন গুলো পারছি, তখন আমার ওটাতে বেশি একটু ইন্টারেস্ট লেগে যাচ্ছে, তখন ওটার উপরেই আমার 2-3 ঘন্টা কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আর নেক্সট আর একটা প্রবলেম কি হচ্ছে যে ওটার উপরেই যখন আমার পুরো টাইমটা চলে যাচ্ছে তখন বাকি সাবজেক্ট গুলো আমার থেকে যাচ্ছে। এবার নেক্সট দিন গিয়ে আমি হয়তো আর একটা কিছু ধরলাম, সেটাতে তখন আমি আর অতটা কনসেন্ট্রেট করতে পারছি না, আবার আমাকে ওইটাই পড়তে হচ্ছে বা আমার এরকম, এটা আমার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। আমার আর একটা প্রবলেম কি হচ্ছে যে মানে মক টেস্ট বা যাই হোক এরকম যখন কিছু দিতে যাচ্ছি তখন গিয়ে হয়তো অনেক দেখা গেল আমার 100% এর উপর 50+ আমার কোশ্চেন ভুল আসছে। জয় স্যার যেটা বললেন যে অ্যানালাইসিস করতে হবে নিজে থেকে, এটা একটা গুড পয়েন্ট, এটা ছিল না। তো সেক্ষেত্রে যখন আমাদের 60%ই হয়তো আমাদের অ্যান্সার ভুল চলে আসে তখন আমরা নিজে থেকেই হোপলেস হয়ে যাচ্ছি যে এতগুলো কোশ্চেন ভুল চলে আসে তাহলে আমরা কিভাবে পারবো, এরকম যে প্রবলেম গুলো বা নিজে থেকে পড়তে গেলে। আমি তোদের যে প্রসিডিওরটা বললাম ওটাতেই তোদের ওই 60%-এর যে ব্যাপারটা ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই যে চারটে যে অপশনটা আমি যেটা বললাম না, ওটা করতে করতেই এটা ঠিক হবে, ওই জন্য তোমার ওই প্রসিডিওর ফলো করতে বললাম, বুঝতে পেরেছিস? কিছু এক্সাম আমাদের এমন মানে বলো মানে আরেকটা যে প্রবলেম হচ্ছে যে এখন এই সময়টা আমার যেটা প্রবলেম হচ্ছে মানে সব সাবজেক্টেরই সব চ্যাপ্টার গুলো এমন ভাবে ঘেটে আছে মনে হচ্ছে সব থালাতে খাবার রাখা আছে, সবগুলো থেকে একবার করে নিয়ে খাওয়া হয়ে গেছে কিন্তু পুরোটা প্রপার শেষ হয়নি, এরকম একটা ব্যাপারে দাঁড়িয়ে গেছে। এবার এটা বুঝতে পারছি না যে মানে এবার হয়তো যখন শুনছি যে না এক্সামের জন্য আবার বেশি টাইম পাবো না, এরকম যখন মনে হচ্ছে যে একটা প্রপার রিভিশন ওয়াইজ আমরা চলবো, এটা না হচ্ছে না যে এই চ্যাপ্টারটা শেষ হলো, এটার পরে এটা, এই সাবজেক্টের পরে এটা, এরকম ভাবে এটা পাচ্ছি না। মানে একদম এটা যখন পড়ছি তখন ওটার মানে হ্যাঁ এটা পড়ছি ঠিক আছে, হয়তো এটার উপরে ফুল কনসেন্ট্রেট চলে গেল, তখন পুরো টাইমটা ওটাতেই ওয়েস্ট হয়ে গেল। আবার যখন মানে হয়তো অন্য সাবজেক্টটা নিয়ে ভাবছি তখন মানে কোনো পড়াটাই আর হচ্ছে না, দিয়ে এরকম ভাবে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা এটা তো আমিও উত্তর দিয়েছি, ম্যামও উত্তর দিয়েছি, একটা এবার সুভাষিস তার উত্তর দিকে এটা এটার উত্তর হচ্ছে এটার মেইন প্রবলেম হচ্ছে কনসেন্ট্রেশনের। হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ তো এর মেইন প্রবলেম হচ্ছে কনসেন্ট্রেশন। তুমি যখন একটা পড়ছো আর একটা জিনিস ভুলে যাচ্ছ তার মানে তুমি আগের জিনিসটা যেটা পড়েছো সেটা ঠিকঠাক পড়ো। যদি ভুলছি না সেটা না, ভুলছি না, মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আমি একটা সাবজেক্ট পড়ছি, ধরুন আমি ফার্স্টে ফিজিক্স বা বায়োলজি যে কোনো একটা সাবজেক্টের একটা মানে টাফ একটা টপিক বা চ্যাপ্টার আমি ধরলাম, এবার ওইটা আমি পড়ছি, আমি হলো আমার তো যেগুলো আগে হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, এবার এটার উপরে আমি একটু বেশি জোর দিই। এবার আমার উচিত যে ওটা পড়ে ওটার উপরে যথেষ্টটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগুক একটা সাবজেক্টের উপরে এইটুকু টাইম দেওয়া একদিনের জন্য ঠিক আছে, কিন্তু আমি করছি কি ওইটা পড়তে লাগছি যখন তখন ওই চ্যাপ্টারটাতেই আমার হয়তো একটু পড়তে এরকম কোনো কথা নেই যে তোমাকে 1.5 ঘন্টাই ওটার জন্য, মানে তুমি 3টে সাবজেক্ট পড়ার জন্য তোমার হাতে ধরো 4.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টা করে 3টেতে দিতে হবে, এটা খুব ভুল ধারণা। এভাবে পড়তে হবে না। তোমার যদি মনে হয় যে আজকের দিনটা আমার পুরোটাই বায়োলজি পড়তে হবে, তাহলে আজকের দিনটা পুরোটা বায়োলজি পড়ো, কালকের দিনটা পুরোটা ফিজিক্স পড়ো। তো এমন কোনো বাধ্যতামূলক নয় যে তোমার ওই 1.5 ঘন্টা এটা পড়তে হবে, প্রত্যেক দিন সব কটাতে টাইম দিতে হবে। আমার মনে হয় না এটা লজিক্যাল, কারণ আমাদের আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
জিএনএম বলো। এক্সামটা 2025 সালে কি হবে? এই বছর এটা কি হওয়ার মানে খুব সম্ভাবনা আছে? এটা আমাকে জিজ্ঞাসা করার থেকে তোমাদের অন্য কাউকে জিজ্ঞাসা করা বেশি ভালো হতো। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করে কি হবে? আমি না সরকারে আছি না অন্য কিছু। যাকে সরকারে তোমরা বসিয়েছো, তোমার বাড়ির লোক বসিয়েছে, তাকে জিজ্ঞাসা করলে বেশি ভালো উত্তর পাবে। উত্তর পাবেই না, সত্যি কথা বলতে, সে কোনো উত্তর দিতে এটা রাজি আসলে হবে স্যার না। সবারই একটা চিন্তার বিষয় এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে ওবিসি মামলাটা। এবার তারপর ব্যাপারটা ডেটটা হচ্ছে পিছিয়ে এইটুকু দিল, আজকে আবার যা দেখলাম, আজকে একটা নোটিশ দেখলাম ওখানে আবার ডেটটা পিছিয়ে দিল 9 সেপ্টেম্বর। হ্যাঁ মানে তুমি ধরে রাখো, হ্যাঁ তোমার পরীক্ষা হতেই হবে, কারণ ওটা কবে হতে পারে এক্সামটা? হ্যাঁ হ্যাঁ এক্সামটা কবে হতে পারে স্যার? অক্টোবর কি শেষের দিকে? কেউই বলতে পারবে না, আমি তো সেটা কেউ শুরু থেকে বলতে ওটাই পারবে না, বলছি। কেউ বলতে পারবে না, সরকারও বলতে পারবে স্যার না। বলছি যে এবারে এনএমজিএম এ কাট অফ কেমন যেতে পারে একটু আপনি বলুন তো। পরীক্ষারই কোনো খবর নেই, কাট অফ জিজ্ঞাসা করে কাট অফ আগে থেকে বলা যায় না, দেখো কাট অফ আগে থেকে বলা যায় না, আমরা বলা আমি একটা কথা বলি। তবে আমি যদি এইটুকুনি বলি যে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে কাট অফ কি যেতে পারে। দেখো যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা মানে ধরেই রেখেছে যে এই বছর আমাকে পেতেই হবে, তাদের ক্ষেত্রে কি হবে, তারা এই সারা বছর ধরে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, তারা উল্টে বেশি সময় পেয়েছে। তো বেশি সময় পাওয়ার জন্য স্বাভাবিক তার প্রিপারেশন ভালো হয়েছে এবং তার ফলে কাট অফ নর্মালের তুলনায় হাই যাওয়ার কথা। তার উপরে আমরা যদি আরেকটা হিসাব দেখি যে আমাদের একটা হচ্ছে কাট অফ হাই যেতে পারে হচ্ছে লেট এক্সাম বলে, লেট এক্সাম হচ্ছে এটা একটা কজ। আরেকটা হচ্ছে এই ওবিসি কেস নিয়ে যে প্রবলেমটা, ওবিসি কেসের প্রবলেমটা কি হবে যে ওবিসি যারা তাদের অনেকে জেনারেল হয়ে যাচ্ছে, আবার যদি জেনারেল নাও হয় ওবিসির আমরা যদি রিজার্ভেশন আমরা দেখে নিই, যদি 7% হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু এই যে 7% হয়ে যাওয়ার জন্য জেনারেলদের সিট বেড়ে যাবে। যদি আমি ধরে নিলাম কারোর ওবিসি বাতিল হলো না কিন্তু 7% রিজার্ভেশন হয়ে গেল, তাহলে জেনারেল রিজার্ভেশন তো বেড়ে যাবে। জেনারেল রিজার্ভেশন বেড়ে গেলে জেনারেলদের কাট অফ হয়ে যাবে লো, জেনারেলদের কাট অফ লো হয়ে যাবে, কিন্তু ওবিসি কাট অফ হয়ে যাবে সেই ক্ষেত্রে হাই, ওবিসি কাট অফ হাই চলে যাবে। আবার যেহেতু ওবিসির যে পার্সেন্টেজ কমে যাচ্ছে, ম্যাক্সিমাম অনেকে কি করবে, ইডব্লিউএস এ চলে আসার চেষ্টা করবে যে ভাই ইডব্লিউএস বানিয়ে নি, আমার যা ওবিসি তাতে যা সুবিধা পাবো তাতে ইডব্লিউএস এ বেশি সুবিধা পাবো, তখন ইডব্লিউএস এর কাট অফ চলে যাবে আবার হাই। তো এইরকম অনেক কিছু হতে পারে, এদিক ওদিক অনেক কিছু হতে পারে। তো এখনই সেটা বলা যায় না যে কি হবে, তোমাকে লজিক্যালি ভাবতে হবে, দেরিতে পরীক্ষা হচ্ছে তার মানে তোমাকে প্রিপারেশন ভালো নিতে হবে। খালি এইটা মাথায় রাখো, নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পর যাতে কাঁদতে না বসতে হয়। যেই দিন মানে কালকে যদি নোটিফিকেশন বেরোয়, ধরে নাও 1 মাসের মধ্যে পরীক্ষার ঘোষণা মানে পরীক্ষার ডেট তোমার চলে আসবে, ঠিক আছে, 1 মাসের মধ্যে পরীক্ষার ডেট মানে একেবারে পরীক্ষা দিতে বসবে 1 মাস পরে। তো সেই অনুযায়ী নিজে প্রিপেয়ার, তো নিজেকে প্রশ্ন করো যে স্যার মানে কাল মানে আমাকে যাতে উত্তর দিতে না হয়, তুমি নিজেকে প্রশ্ন করো যে কালকে যদি পরীক্ষার ঘোষণা হয় যে 15 দিন বাদে এক্সাম, তুমি রেডি তো? যদি রেডি না হও তাহলে বেকার এই প্রশ্ন করে লাভ নেই যে কবে পরীক্ষা হবে স্যার, কবে পরীক্ষা হবে, করে লাভ নেই, নিজেই ভুক্তভোগী হয়ে যাবে। যদি ভগবান তোমার ডাক শুনে নেয়, পরীক্ষা তাড়াতাড়ি করিয়ে নিন, আর শুনে নিল ভগবান যে 15 দিন বাদে পরীক্ষা, ব্যাস তোমারও অবস্থা টাইট হয়ে যাবে। আজকে যারা বলছে যে পরীক্ষা হচ্ছে না তাদেরও হালত টাইট হয়ে যাবে। তো এটা বলা ইললজিক্যাল যে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বল। স্যার ঠিক বলেছেন স্যার, এটা তো আপনি তো একদমই ঠিক বলেছেন, সবারই এটা বোঝা উচিত যে আপনি তো নিশ্চয়ই জানবেন না যে এক্সাম মানে কবে হবে বা এসব কিছু। আপনি শুধু এটুকু পারবেন যে আমাদের যতটা বেস্ট অফ প্রিপারেশন মানে দিতে পারেন আমাদের। মানে আমার মনে হয় এই সময়টা দাঁড়িয়ে আমাদের যত বেশি প্রিপারেশন আমরা স্ট্রং করতে পারবো আমাদের বেশি হেল্প হবে। তো আমরা এখন যতটা বেশি মক টেস্ট দিতে পারবো আমার মনে হয় আমাদের ততটা বেশি আরো সাহস বাড়বে, আর যেগুলো প্রবলেম আছে সেগুলো কাটবে। তো স্যার এরকম করলে কি হয় না যে মানে এরকম অনলাইন প্ল্যাটফর্ম বা যাই হোক কিছু এরকম আপনারা কোনো একটা মানে মক টেস্টের পিডিএফ বা যাই হোক কিছু একটা দিলেন, সেটা থেকে টাইম মেনশন করে দিলেন, কোনো অসুবিধা নেই। আজকে থেকে এভরিডে আমি 20টা করে বায়োলজির এমসিকিউ দেবো, ঠিক আছে? 20 এমসিকিউ করে অনেক ভালো হবে। হ্যাঁ স্যার এটাই ভালো, এটাই ভালো। এর মধ্যে দিয়ে দেবো 20টা করে এমসিকিউ, যে কোনো চ্যাপ্টার বেস করতে পারে, কোনোদিন চ্যাপ্টার ওয়াইজ একদম না কমিউনিটি তো টাইম মেনশন করে দিলেন, টাইমটার পরে আবার আমরা কতটা মার্কস পেলাম এবং কেন ভুল হলো কোশ্চেন। সবাই একসাথে কথা বলো না, দাঁড়াও আমি বলছি। তোমরা পেয়ে যাবে, তোমরা কোনো না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমাদের আড্ডা 247 এর,
সে স্যারের গ্রুপে হোক, ম্যাডামের গ্রুপে হোক, আমার গ্রুপে হোক, বা যে কোনো কমন গ্রুপে হোক, বা টেলিগ্রামে হোক, কোনো একটাতে আছো, সব জায়গাতেই আছি। একটা দেখবে HTML ফাইল আছে, হ্যাঁ একটা HTML ফাইল যাবে, ওই HTML ফাইলে যেই মুহূর্তে ক্লিক করবে তোমার এক্সাম স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের একটা দেখাচ্ছি, তোমাদের আমি একবার খুলে দেখাচ্ছি, এরকম টাইপের। তোমরা দেখতে পাচ্ছ কি স্ক্রিনটা পুরো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের। আর স্যার আরেকটা জিনিস যে সবাইকে মানে এক্সাম টাইমটা একদম এক্সাম টাইমের মতনই থাকবে, যে সবাই যেন ওই টাইমটাতেই দিতে পারে এরকম কিছু, মানে তাহলে কি হবে সবার প্রবলেমটা একসঙ্গে জানাতে যখন তুমি যাবে তখনই। আর স্যার মক টেস্ট গুলো যদি চ্যাপ্টার ওয়াইজ হয় তাহলে খুব ভালো হয়, মানে তারপরে মিক্সড আপও দেবো, কারণ খালি চ্যাপ্টার ওয়াইজ করলে হবে। হ্যাঁ, পরীক্ষার হলে মানে মিক্সড আপ দিয়ে অসুবিধা নেই, কিন্তু একটা মানে চ্যাপ্টার ওয়াইজ দিলে সুবিধা হয়, মানে ওই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন গুলো সুবিধার জন্য কি পরীক্ষা নেওয়া হয় নাকি মক টেস্ট? মানে ফার্স্টে চ্যাপ্টার ওয়াইজ করে নেওয়ার পরে যদি মিক্স ওয়াইজ দেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। মিক্স দিলেই ভালো, কারণ এক্সাম হলে যখন যাবে তখন মিক্স পাবে, তুমি চ্যাপ্টার পাবে না। টাইম পেরিয়ে গেছে, ঠিক আছে, এখন টাইম পেরিয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ পড়া। স্যার যেটা ভালো হয় সেটা মিক্সড আপের সুবিধা। মিক্সডও দেবো, চ্যাপ্টারও দেবো, সে আমি আমার মতন বুঝে দেবো যে আপনি আপনার মতো দিন স্যার। তুমি তোমার মতন। একটা কথা বলবো, একটু শুনবেন? হ্যাঁ হ্যাঁ বলো। ইয়েস স্যার, হ্যাঁ কিছু কথা শুনবেন। লাস্টে বলবো, এখন জেনপাসের নিয়ে বলতে বারণ করেছে স্যার, তাই এটা জেনপাসের আলাদা মিটিং করব, ওই জন্য বলেছি। জেনপাসের আলাদা হবে, জেনপাসের বুঝতে পেরেছিস, ওই জন্য জেনপাস SMFWP যেই ওগুলো আলাদা মিটিং করব আমরা। এরকম টাইপের আমি তাড়াতাড়ি করবেন একটু। ঠিক আছে, এখানে ধরো অ্যানসার করবে তুমি, ধরো কোন একটা, এখানে কি বলেছে, কোন অঙ্গাণুকে পোস্ট অফিস বলা হয়, কোষের পোস্ট অফিস বলা হয়, তাহলে কি গলগি বডি, এরকম ভাবে তুমি একটা, তারপরে দুই, এইভাবে অ্যানসার করতে করতে যেতে পারবে। ঠিক আছে, গলগি বডি কে আবিষ্কার করেন? ক্যামিলিও গলগি। তো এইভাবে অ্যানসার করতে করতে 20টা মতন কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, তো এইভাবে অ্যানসার করার পর তুমি যখন সাবমিট করে দেবে, তোমার কত মার্কস হয়ে গেল, কি হয়ে গেল, সব তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমার কোয়েশ্চেন গুলোর অ্যানসারও সব দিয়ে দেওয়া হবে এখানে। স্যার আমার তো যখন পড়া হয় না, আমার তো মক টেস্ট দিতেই মন নেই। হ্যাঁ, যদি পড়া ঠিকঠাক না হয় মক টেস্ট দিতেই ইচ্ছা করে না। মক টেস্ট দিতে ইচ্ছা করে না, কারোর ইচ্ছা করে না মক টেস্ট দিতে, তাই জন্যই তো সবাই ফেল করে। হ্যাঁ, তো মক টেস্ট দিতে কারোর ইচ্ছা করে না, আর যাদের ইচ্ছা করে না তারা সবাই ফেল করে। মানে লিখে নাও, যদি তোমার এটা হয়ে থাকে যে মক টেস্ট দিতে ইচ্ছা করে না, তাহলে আসছে বছর আবার হবে। ঠিক আছে, আর যদি হবে না, নো স্যার, না এটা একদম সবাই যতজন বলেছে তাদের সবার দেখা গেছে যাদের মক টেস্ট দিতে ইচ্ছা করে না, আর মক টেস্ট দেবো না, এমনি পড়ছে সারাদিন, এমনি কোয়েশ্চেন সলভ করছে, যেই আসছে টাইম ধরে মক টেস্ট দেওয়ার, ওটার বেলায় অ্যালার্জি, তার মানে তোমার যখন ওই ক্ষেত্রে অ্যালার্জি, তখন তোমার ওই আসছে বছর আবার হবে। না স্যার, যতই আমরা বই থেকে পড়ে মুখস্থ করি না কেন, সেই জিনিসটাকে যতক্ষণ আমরা খাতায় ফেলে আবার করি না, ততক্ষণ না মনে হয় যেন মাথায় সেটা গাঁথেনি, বা ওখানে খাতায় ফেলে যখন করতে যাই তখন ওখানে আরো অনেক ভুলো ধরা পড়ে। হ্যাঁ, এটা সবাই তো বলে যে 1 মাস পড়লেও সেটা এক্সাম ক্র্যাক করা যায়, বাট এটা কি সত্যি কথা? 1 মাস পড়লে 1 মাস পড়ার মতন পড়তে হবে, ওরকম ব্রিলিয়ান্ট হলে তাহলে এটা তো যাদের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করছে না। একদম, যে 1 মাস পড়ছে, যার মানে এরকম আছে যে কেউ 10 ঘন্টা পড়ে, 10 ঘন্টা পড়ে তার মানে নেওয়ার ক্ষমতা হচ্ছে তোমার 4 পেজ, আর কেউ হচ্ছে ওই 4 পেজ 5 মিনিটে পড়ে নেয়। এটা সম্পূর্ণ তার ক্যাপাবিলিটি। একদম স্যার, ঠিক আছে, এটা সম্পূর্ণ তার ক্যাপাবিলিটি। এটা কারণ হ্যাঁ, এক একজন, এর জন্য ব্রিলিয়ান্সি নয়, এর জন্য কনসেন্ট্রেশন দরকার, যে কনসেন্ট্রেট হয়ে পড়বে, সে 5 মিনিটে যা পড়ে নেবে, অন্যরা সে 10 ঘন্টায়ও পারবে। তো ওটার সাথে ভাবি পড়বো, বাট হয় না পড়া। এটা তো সবাই পড়তে পড়তে কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে, তখন মাথার মধ্যে ভয় চলে আসছে, টেনশন কাজ করছে তখন। স্যার আমাদের একটু বকা দিন না, অনেকদিন বকা বলেননি আপনি কিছু। বকা দিলে ক্লাসে আসেন, আবার বকা দিন না। রোজ আমি ক্লাস করি স্যার, একটা ক্লাস আপনার মিস করিনি, তাই জন্য ক্লাস একটুখানি স্লো করে দিয়েছি ইচ্ছা করে। কেন করছেন এটা? আমাদের খুব অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে ক্লাসে যেখানে আপনার ক্লাস এমনটা নেই যে আমি প্রেজেন্ট থাকি না। 120 ক্লাসটা স্লো করবে না, আমরা কিন্তু রোজ করি আপনার ক্লাস, স্লো করবে না, তাহলে আপনি স্লো হলে আমাদের ওই জিনিসগুলো স্লো হয়ে যায়। বলে রেখেছি, কারণ হচ্ছে যে দেখছি যে ও বাবা কারুর তো গা এলানো নেই, মানে কেউ ইন্টারেস্টেডই নয়,
তো আমি তো প্রথম দিন থেকে একভাবেই আপনার ক্লাস করে আসছি। এবার আমি মোটামুটি 8টা টপিক নিয়েছিলাম, এই 8টা টপিকের মধ্যে এই 8টা ইম্পর্টেন্ট টপিক নিয়েছিলাম যেটা আমি শেষ করব, তারপরে আবারও যাব। কিন্তু তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আমি চাইবো যে স্যার ম্যামদেরও এইভাবে ক্লাস শুরু হোক, স্যার ম্যামদেরও ক্লাস শুরু হবে খুব শিগগিরই। তো দেখা যাক, ঠিক আছে? ওকে, আমাদের এটা এন্ড করতে হবে। সুভাষিস স্যার, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো বলো। স্যার, বলছিলাম কি যে এই বছর তো মানে বোর্ডের তো কোনো গ্যারান্টি পাচ্ছি না যে এক্সাম কবে নেমে, হুট করে হয়তো কখনো ডেট দিয়ে দিতেও পারলো। এবার আমার মনে হচ্ছে কি যে সময় যেহেতু এদিকে অনেকটা গেল, মানে নিটের মতো যদি আবার এনএম জিএনএম এর কোশ্চেন অনেক বেশি টাফ করে দেয়, তো বায়োলজির দিক থেকে আমরা বেশি মানে পড়বো, কারণ বায়োলজিতে মানে হাইয়েস্ট মার্কস আছে। তা আমি ভাবছিলাম কি যে স্যার আপনি যতগুলো লাইভ ক্লাস করেন আমি লাইভ না হলেও মানে আমি করে নি, করে নি। তো বায়োলজিতে আমি অনেক খাটছি, আর আমার প্রবলেম হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্সে, ওগুলোতে আমাকে বেশি টাইম দিতে হবে। আমার মনে হচ্ছে কি যে স্যার আপনি মানে যতটা বেশি দরকার হাই লেভেলের কোশ্চেন আমাদেরকে প্র্যাকটিস করিয়ে রাখুন, যেন কোনো প্রবলেম না হয়। কোশ্চেন হবেই না, সবথেকে বড় কথা। আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাও মানে এটা খুব ইলজিক্যাল যে এমসে এএনএম জেএনএম আর নিটের কোশ্চেন, এটা ইলজিক্যাল। ঠিক আছে, না স্যার, আমি প্রায় জায়গায় শুনছি যে কোশ্চেন অনেক বেশি টাফ হবে, মানে 9-10 লেভেলের টাফ হতে পারে, কখনোই নিট লেভেলে চলে যাবে। তবে আমি যেগুলো ক্লাসে পড়াই আমাদেরকে বলেছে সৈন্য নয়, আমাদের কমান্ডো বানিয়েছে স্যার, বায়োলজিতে কমান্ডো বানিয়েছে। আমরা তো সেটা স্যার ক্লাস করতে গিয়ে বলেছে যে তোমাদের শুধু সৈন্য নয়, সোলজার নয়, কমান্ডো তৈরি করব। তো বায়োলজিতে কমান্ডো বলতে পারেন। অনেকটাই আপনার ক্লাস এমন জানি যে মিস করেছি, সবটা অ্যাটেন্ড করেছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছিলাম কত পার্সেন্ট নাম্বার উঠালে একটা ভালো মেডিকেল কলেজ পাওয়া যাবে? সেটা পরীক্ষার পরেই বলা যায়, এটা আগে থেকে 100% সবথেকে ম্যাটার করছে। যদি এএনএম হয় তো মোটামুটি 82 মানে 82% 80% ধরে নাও, ঠিক আছে? 80% হলে ভালো কলেজ পাবে এএনএম এ। আর জিএনএম এর ক্ষেত্রে পার্সেন্ট বলেছে কিন্তু 115তে, হ্যাঁ 115তে পরীক্ষা। 80% মানে মোটামুটি তোমার কাছাকাছি 100। হ্যাঁ না 100 নয়, 90 এর কাছাকাছি, মানে 90 এর কাছাকাছি। এই বছর 100ই হয়ে যাবে। হ্যাঁ, আর তোমার ইয়েতে অন্তত জিএনএম পেতে গেলে 70তে তুমি কলেজ পেয়ে যাবে। 75 হলে ভালো কলেজ, 75% হলে। আর এটার ক্ষেত্রেও ভালো কলেজ পেতে হলে মানে টপ লেভেল কলেজ পেতে হলে 85%। ওকে, তো আজকের মতো এখানে এন্ড করতে হবে, কারণ আর টাইম নেই। আজকে এখানে এন্ড করতে হবে, ঠিক আছে? দরকার পড়লে আবার হবে গুগল মিট, আবার হবে, আর একদিন হবে, ঠিক আছে? তখন আবার তোদের গল্প জমিয়ে না, গল্প বলতে তো আরেকদিন মাঝের মধ্যেই করুন, অনেকটা ঠিক আছে? আমাদের থ্যাংক ইউ স্যার। ঠিক আছে না, সবাই আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট আসবে স্যার। একদম। আচ্ছা, টাটা টাটা সবাইকে, ঠিক আছে? আবার হবে। টাটা স্যার, টাটা স্যার, আমাদের ডিস্ট্রিক্ট আসবে। টাটা টাটা টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা স্যার, থ্যাংক ইউ স্যার। সুযোগই হলো, সবাই ওপর ওপর এরকম বলে গেলে আর কি করে বলতে পারবো? সব লাইন দিয়েছে। স্যার চলে গেছে। আমারও বলা হলো না। এখানে তোমরা সবাই কি এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, না কেউ আছো জেন পাস দেবে? না, এটা তো জেন পাস এএনএম জিএনএম। ও আচ্ছা, আমিও দেবো, বাট আমার প্রবলেম হচ্ছে আমি তো ওই এক্সামও দেবো। এবার আমার তুমি একা নাকি? একজন করে বাবা, একজন করে। আরে বলছিলাম আমি তো শুনতে পাচ্ছ না? হ্যাঁ বলেন। আমি বলছিলাম যে আমি তো জেন পাস দেবো, এবার জেন পাসের জন্য আমার প্রিপারেশন ভালো না, তো বাড়িতে আমাকে বলছিল যে জিএনএম এর জন্য পড়াশোনা করতে। এবার আমার কোনোটাই হয়নি, সেই